হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গল্পের শেষ পর্ব নিয়ে। গল্পটি আমি পড়ছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত মতি নদীর কিশোর সাহিত্য সমগ্র থেকে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে এবং এরম ধরনের গল্প যদি আরও শুনতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, মতি নন্দীর লেখা মিনু চিনুর ট্রফি। আজ পড়ছি তৃতীয় তথা শেষ পর্ব। রাজেন চলে যাবার পর তন্ময় ও তপতি অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। দুজনের মাথায় ঘুরছে একই চিন্তা আর কয়েকটা কথা। 2 বছর ওদের দিন, ওরা টেনিসে কিছু একটা করে দেখাবে, কৃষ্ণান্ত একটাই। তাহলে কি করা যায়? কোচ রাখবো? তন্ময় স্ত্রীর কাছে পরামর্শ থেকে যেন সমর্থনই চাইলেন। খরচ বাড়বে, তাছাড়া ঝুঁকিও রয়েছে। তপতি চিন্তিত স্বরে মনে করিয়ে দিলেন, তোমার পায়ের যা অবস্থা তাতে ডাক্তার যা বলে গেলেন সেটাই করা উচিত। কোর্টে নামা একদম বন্ধ। আবার যদি ফুলে ওঠে কি যন্ত্রণা শুরু হয় তাহলে কি হতে পারে সেটাও তো শুনলে ওর কাছে। জন্মের মতো পঙ্গু হয়ে যেতে পারি, কিন্তু আমি কোর্টে না নামলে কে ওদের? তপতি থেমে গেলেন। স্বামীর মুখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা বললেন, আমি ঝুঁকি নেব। পঙ্গু হয়ে যেতে পারো শুনেও? তন্ময় বিরক্তি চাপতে পারলেন না। ঝুঁকি নেব 2 বছর, খরচ যাই হোক। মিনু কি চিনুকে দেশের লোক চিনবে, আমি তাই চাই। তুমি কি চাও না ওরা টেনিসের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পাক? ঝুঁকির ভয়ে আমি পিছিয়ে যাব না। ধীর অচঞ্চল স্বরে তপতি বললেন। সংকল্পে তার মুখ কঠিন হয়ে উঠেছে। ভোরে বেরোনো বন্ধ হয়ে রয়েছে, আমি ওদের নিয়ে বেরোবো। তন্ময় উঠে দাঁড়ালেন। ঝুঁকি নিতে তিনি প্রস্তুত, এমন একটা ভাব তারও মুখে। পরদিন ভোরে মিনু এক দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। বাথরুমে পা পিছলে মুখ থুবড়ে পড়ে গিয়ে তার কপাল কাটল, গালে কালশিটে পড়ল আর ডান হাঁটু ফুলে উঠল। দিন 7 লাগলো তা সবগুলো আঘাত সেরে উঠতে। অতঃপর এক ভোরে তন্ময় 2 ছেলের সঙ্গে ছুটতে বেরোলেন। যে পথ ধরে মিনু আর চিনু ফেরিঘাট পর্যন্ত গিয়ে ফিরে আসত, 3 জন সেই পথই ধরল। তন্ময়ের অভ্যেস নেই এতটা দৌড়বার। তিনি ফেরিঘাট পৌঁছবার আগেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন। হ্যাঁ রে, তোদের মা এতটা ছুটতো কি করে? মা তো ছুটতো না, জোরে হাঁটতো, আমরা ছুটতাম। চিনু বলল, তুমি হাঁটো, আমরা ছুটতে ফেরিঘাট ছুঁয়ে ফিরে আসছি। মিনু খুবই সহানুভূতির সঙ্গে জানিয়ে দিল, 10 মিনিটে ফিরব। তাই যা, আমি একটু জিরোই। 2 হাঁটুতে হাত রেখে তন্ময় ঝুঁকে পড়লেন। বাড়িতে ফিরেই তিনি স্ত্রীকে বললেন, আমার দ্বারা ছোটা হবে না। রাজেনকে আজই বলবো একজন কোচ ঠিক করে দিক। বিকেলে মিনুকে কি স্কুল থেকে ক্লাবে নিয়ে যেতে পারবে? পারবো, কিন্তু খেলতে তো পারবো না তোমার মতো। তোমায় খেলতে হবে না, ওরাই খেলবে নিজেদের মতো করে। অফিস থেকে বাড়ি এসে চিনুকে নিয়ে গাড়িতে করেই যেও। তন্ময় যথেষ্ট আগেই অফিস থেকে বেরিয়ে হেঁটে বাড়িতে এলেন। গাড়ি বার করে চিনুকে নিয়ে স্কুলে গেলেন। সেখান থেকে মিনুকে তুলে নিয়ে ক্লাবে। কোর্টের ধারে একটা চেয়ারে বসলেন। নেটের দুধারে 2 ভাই, বয়স 10-এরও কম। মিনু বলল, আমি জোরে জোরে মারব, তুই বল ধরে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেরত পাঠাবি, আমি আবার মারব। কথা মতোই চিনু কাজ করল। অবশ্য বল ধরতে তাকে কোর্টের নানা দিকে ছুটতে হলো, কেননা
মিনুর জোরালো মারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। একসময় চিনু হাঁফিয়ে পড়ল। দাদা, আমি আর পারবো না। তুই একাই মারবি, আর আমি বুঝি মারবো না? তাহলে তুই র্যাকেট ধর, আমি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। ওরা যখন নিজেদের মধ্যে ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, সার্ভিস ও ভলি মারায় ব্যস্ত, সেই সময় নিম গাছের তলায় সাইকেল থেকে একটি বয়স্ক লোক নামলেন। এক হাতে সাইকেলটা ধরে তিনি দুটি ছেলের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন। লোকটির পরনে সাদা শর্টস আর নীল স্পোর্টস শার্ট, পায়ে সাদা ময়লা কেটস, লম্বায় 6 ফুটের ওপর, গরম ছিপছিপে হলেও পেশিগুলো শুকনো দরকচা নয়। বলিষ্ঠ দুটো পা দেখে বোঝা যায় লোকটি পরিশ্রমী। 2 কাঁধের পেশিতেও সেই আভাস। মুখ ঈষৎ লম্বাটে, নাকের পাশে গভীর ভাঁজ, গালেও। মুখখানি বহু অভিজ্ঞতায় পোড় খাওয়া, ছোট করে কাটা চুল কাঁচা পাকায় মেশানো। লোকটিকে ঘিরে রয়েছে কঠিন এমন এক আবরণ, যা থেকে মনে হতে পারে তিনি লোকজনের সঙ্গে মেলামেশা পছন্দ করেন না। তার বয়স অনুমান করা শক্ত, তবে 50-এর নিচে নয়, এইটুকু বলা যেতে পারে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তিনি দুটি বাচ্চার নিজেদের মধ্যে খেলা দেখলেন। দেখতে দেখতে তার চোখে কখনো হাসি ফুটে উঠল, কখনো প্রসন্নতা, কখনো কুঁচকে উঠল কপাল। একটা বল তার পায়ের কাছে এসে পড়লে তিনি বলটা হাতে তুলে দাঁড়িয়ে থাকেন। চিনু ছুটে এসেছিল। কার কাছে খেলা শিখেছ? লোকটি বললেন, মৃদু গম্ভীর অন্তরঙ্গ স্বর। মার কাছে। লোকটির ভ্রু কুঁচকে উঠল। কোথায় মা? তোমরা তো একা একাই খেলছো। মার পায়ে ব্যথা, আসেনি, বলটা দিন। উনি কে? ওই যে চেয়ারে বসে? বাবা, দিন না। নাম কি তোমার? চিন্ময় বসু মল্লিক। চিনুর হাতে বলটা দেওয়ার সময় তিনি বললেন, জুতোর ফিতেটা খুলে গেছে, বেঁধে নাও। পরের দিন সন্ধ্যায় রাজ এলো। তপতি তখন 2 ছেলেকে পড়াচ্ছিলেন। বৌদি, একজনকে পেয়ে গেছি, সহদেব মিশ্র। আজ দুপুরে অফিসে এসে বলে গেলেন তিনি রাজি, খুব অভিজ্ঞ। আমিও ওর কাছে কোচিং নিয়েছি কিছুদিন। খুব কড়া কোচ, সাউথ ক্লাবে অনেক দিন আছেন। এই মাইল 6 দূরে হুগলিতে ওর বাড়ি। একা মানুষ, বউ মারা গেছে, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। বাড়ির একটা ঘরে থাকেন, বাকিটা ভাড়া দিয়েছেন। কোচিং আর ভালো লাগছে না, তাই ছেড়ে দেবেন ঠিক করেছেন। বড়লোকদের ছেলে মেয়ে কেউ বড় প্লেয়ার হওয়ার জন্য তো কোচিং নেয় না। অত খাটুনি ওদের পোষাবে কেন? 100-200 টাকা দিয়ে কোচ রেখেছি, হাতের র্যাকেট নিয়ে ঘুরছি, অভিজাত ক্লাবে যাচ্ছি। এইটে দেখাবার জন্যই তো ওদের খেলার ভান করা। সহদেব মিশ্র তাই বিরক্ত হয়ে ঠিক করেছেন আর কোচিং করে সময় নষ্ট করবেন না। তবে মাস কাবারে কিছু টাকা তো ওর দরকার। তাই বাড়িতে গিয়ে ওকে ধরে বললাম, সহদেবদা, 2 বাচ্চা ছেলে আছে, আপনার বাড়ি থেকে বেশি দূরে নয়, নেবেন ওদের? রাজি হননি। অনেক বলার পর বললেন, আগে ওদের দেখব, তারপর হ্যাঁ কি না জানাবো। আমার কাছ থেকে ক্লাবের হদিশও নিলেন। মা, কাল একটা লোক অনেকক্ষণ দাঁড়িয়ে আমাদের খেলা দেখছিল। চিনু বলল, আমিও লোকটাকে দেখেছি, কাঁচা পাকা চুল, সাইকেলে এসেছিল। তন্ময় বললেন, তাহলে এই লোকটাই সহদেবদা। উনি সাইকেলেই কাছে পিঠে ঘোরেন। বললে 6 মাইল, সেটা কি খুব কাছে পিঠে হলো? 6 মাইলটা ওর কাছে নস্যি, কোনো ব্যাপারই নয়। 12-14 মাইল রেগুলার সাইকেলে ঘোরেন, শরীরটাকে ফিট রাখার জন্য। ঠাকুরপো, মিনু চিনু সম্পর্কে কি বললেন উনি? তপতি অধীর হয়ে উঠেছেন তার
ছেলেদের দেখে কি ধারণা হয়েছে জানার জন্য। সহদেবদা কম কথার মানুষ, শুধু বললেন গুড, আর জিজ্ঞেস করলেন বাবা মা লেগে থাকতে পারবে তো। আমি ওকে আপনাদের সম্পর্কে সবই বলেছি। কত নেবেন? ভয় ভয় তপতি জানতে চাইলেন। রাজেন কিন্তু কিন্তু করে বলল, একজনের জন্য 100 টাকা মাসে, একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু উনি এর কমে রাজি নন। তপতি চোখ বন্ধ করলেন, কি যেন ভেবে নিয়ে বললেন, রাজি। মাসে 200 টাকা তো হয়ে যাবে। তন্ময় যোগ করলেন খুব সহজ গলায়। তপতি দুহাতের তালু দুই ছেলের মাথায় রেখে হাসলেন। ওরা জড়িয়ে ধরল মাকে। অতঃপর একটি ঋতু আসে আর চলে যায়। মিনু আর চিনু ধীরে ধীরে বড় হতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 5টা বছর। সহদেব মিশ্রর কঠিন শিক্ষায় তারা ধাপে ধাপে খেলায় উন্নতি করে চলল। কোর্টের বাইরে তাদের প্রতিটি পদক্ষেপ স্নেহ আর শাসনের সতর্ক প্রহরার দ্বারা মসৃণ করে তোলার জন্য তপতি আর তন্ময় তাদের জীবনকে উৎসর্গ করে দিলেন। প্রতিদিন ভোরে, কি শীতে কি বর্ষায়, দুই ভাইকে ছুটতে দেখায় মহাদেবপুর অভ্যস্ত হয়ে গেছে। খরচ বেড়েছে, নতুন দুজোড়া র্যাকেট কিনতে হয়েছে, আর কিনতে হয় প্রতি মাসে 2 ডজন বল। দুদিকের বেস লাইনের পেছনে ছেঁচা বাঁশের দরমা দিয়ে 10 ফুট উঁচু বেড়া তোলার জন্য প্রায় 500 টাকা খরচ করতে হয়েছে তন্ময়কে। এই বেড়া দেওয়ার ব্যাপারে ছোটখাটো অশান্তিও ঘটে গেল ক্লাবে। কমিটির অনেকেই আপত্তি তুলেছিল এই বলে টেনিস কোর্টের জমিটা ক্লাবের সম্পত্তি, সেটা প্রাইভেট কোচিংয়ের জন্য ব্যবহার করতে এবং বেড়া তুলতে দেওয়া যায় না। প্রতিবাদ করেছিল রাজেন। তাদের বক্তব্য, মেম্বারদের ছেলে মেয়েদের যে কেউই চাঁদা দিয়ে খেলতে পারে, টাকা দিয়ে কোচিং নিতে পারে, কিন্তু 2টি ছেলে ছাড়া যদি আর কেউ না আসে তাহলে ক্লাব কি করতে পারে? ছেলে দুটিকে কি খেলা বন্ধ করে দিতে হবে? তাছাড়া ক্লাবকে তো এখনো পর্যন্ত 1 পয়সাও খরচ করতে হয়নি। ক্লাব থেকে পাওয়া গেছে শুধু পুরনো ফুটোয় ভরা একটা নেট। কোর্টের ঘাস কাটা, জল দেওয়া, ঘাস লাগানো ইত্যাদি কাজ করে কান্তি। সেজন্য ক্লাবের কাছ থেকে সে বাড়তি পারিশ্রমিক কখনো চায়নি। তাহলে আপত্তি উঠছে কেন? রাজেন আরও বলেছিল, শুধু তাস আর ক্যারাম খেললেই ক্লাব হয় না, আউটডোর খেলারও ব্যবস্থা থাকা চাই। এরপরও রাজেন MGTM এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করে সবিস্তার জানায় তপতি ও তন্ময়ের এই টেনিস কোর্টটিকে পুনরুজ্জীবিত করার কথা। এজন্য তাদের কত কষ্ট ও পরিশ্রম করতে হয়েছে এবং এখনও হচ্ছে, সে কথাও রাজেন বলে। খুব মনোযোগ দিয়ে শুনে এবং সেক্রেটারি কমল ভট্টাচার্যকে ডাকিয়ে এনে এমডি নির্দেশ দেন, ক্লাব মেম্বারদের ছেলেরা প্রাইভেট কোচিংয়ের জন্য কোর্ট ব্যবহার করতে এবং খেলার সুবিধের জন্য বেড়াও তুলতে পারবে। তিনি মনে করিয়ে দেন, মহাদেবপুরের যাবতীয় জমির মালিকই MGTM। এই ধরনের ছোটখাটো বাধা ছাড়া মিনু বা চিনুর খেলা তড়িয়ে এগিয়েছে। তপতি ভোরে আর ছেলেদের সঙ্গে বেরোন না, তবে অতিরিক্ত ধকল এড়াতে 2 ছেলেকে বাড়ি থেকে স্কুলে আর স্কুল থেকে টেনিস কোর্টে পৌঁছে দেওয়ার জন্য তিনি গাড়ি নিয়ে বেরোন। শুধু 2 বারই সারাদিনে ভক্স হলকে ব্যবহার করা হয়। 3:30 স্কুল ছুটি হওয়া মাত্র দুজনে ছুটতে ছুটতে এসে গাড়িতে ওঠে। যেতে যেতে গাড়ির মধ্যে তপতির হাতে গড়া চিজ স্যান্ডউইচ আর কলা খেয়ে নেয়। জুতো, শর্টস, জামা বদলে নেয় যাতে কোর্টে নামতে 1 মিনিটও দেরি না হয়। স্যার 6 মাইল সাইকেল চালিয়ে এসে কোর্টের ধারে চেয়ারে অপেক্ষা করছেন তাদের জন্য। দেরি হলে বলবেন, 5 মিনিট পিছিয়ে পড়লে 25টা সার্ভিস কমে গেল। ভোর ঠিক 5টায়
বাংলোর ফটকে ক্রিং ক্রিং দুবার সাইকেলের বেল বাজবে। অন্ধকার থাকতেই সহদেব 6 মাইল সাইকেল চালিয়ে এসে হাজির হয়ে যান। মিনু চিনু অপেক্ষা করে থাকে। বেল বাজার সঙ্গেই বেরিয়ে আসে র্যাকেট হাতে। ওরা ছুটতে শুরু করে। ওদের পাশে পাশে একটা নির্দিষ্ট গতিতে সাইকেল চালান সহদেব। প্রথমে দৌড়তো 3 মাইল, এখন সেটা উঠেছে 5 মাইল। সারা মহাদেবপুরটাকে 3 বার চক্কর দিয়ে ওরা আসে কোর্টে। বালতি ভর্তি 2 ডজন বল নিয়ে শুরু হয় প্র্যাকটিস। কোর্টের একদিক থেকে পরের পর সার্ভ করে যায় মিনু, অন্য দিক থেকে সেগুলো রিটার্ন করে চিনু। সহদেব কোর্টের ধারে দাঁড়িয়ে চিৎকার করে শুধরে দেন কারোর কোনো ভুল হলে, নিজে পাশে গিয়ে দেখিয়েও দেন। মিনুর একটা সার্ভ রিটার্ন করতে গিয়ে চিনুর র্যাকেটের কাঠে লাগলো। বলটা অবশ্য মিস হিট সত্ত্বেও ফিরে এলো নেটের এধারে। এখন তুমি নিজেকে কি বলবে? সহদেব প্রশ্ন করলেন চিনুকে। বলটাকে নজর করো, বলটাকে নজর করো, জোরে জোরে বলো যাতে শোনা যায়। ম্যাচ খেলার সময় তোমার হয়ে এই কথাগুলো আমি তো আর বলতে পারবো না, তোমাকেই এটা সব সময় নিজেকে মনে করাতে হবে। জোরে বলো, কেউ শুনতে পেল কি না তাতে বয়েই গেল। নিজেকে শোনানোটাই আসল কথা। পরের বলটা যখন চিনুর দিকে আসছে সে চেঁচিয়ে বলল, বলটাকে নজর করো। বলের দিকে চোখ রেখে সে মারল র্যাকেটের ঠিক মাঝখান দিয়ে। এরপর আবার একটা বল মিস হিট হতেই স্যারের শেখানো মতো সে চেঁচিয়ে নিজেকে থমকালো, বলটাকে নজর করছিস? সহদেব লক্ষ্য করেছেন মারের পেছনে জোর দেওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োগের মধ্যে যে সামঞ্জস্য দরকার, চিনুর সেটা চমৎকারভাবে রয়েছে। ফলে সে তার শরীরের ওজন প্রতিটি স্ট্রোকে চাপিয়ে দিয়ে যে জোরটা বার করে আনে সেটা তার চেয়ে বেশি বলবান মিনুরই সমান বা তার চেয়েও বেশি। তিনি মাঝে মাঝে অবাক হয়ে যান ছোট ভাইটির দৈহিক পরিবর্তন দেখে। 5 বছর আগে দেখা রোগা ছোটখাটো দুর্বল গড়নের ছেলেটি কোথায় যেন হারিয়ে গেছে। তার বদলে সতেজ চারার মতো বাহু ও পায়ের পেশি নিয়ে 5 ফুটের কাছাকাছি লম্বা ছেলেটি যেন মহীরুহ হয়ে ওঠার আভাস দিচ্ছে। তিনি জানেন এর জন্য দায়ী হাড় ভাঙা নিয়মিত পরিশ্রম আর ছেলেটির মা। সকালের কাজ, সহদেব বলেন ওয়ার্কআউট, চলে 1.5 ঘন্টা। কোর্টের দুধার থেকে অবিরাম একজন ব্যাকহ্যান্ড অন্যজন রিটার্নে ফোরহ্যান্ড মেরে যায় সহদেবের নির্দেশিত জায়গাগুলোয়। তিনি মনে মনে গোনেন, হাত ব্যথা করায় কেউ যদি র্যাকেট নামিয়ে নেয় অমনি গর্জন ওঠে, ডোন্ট স্টপ, কন্টিনিউ কন্টিনিউ, এখনো 13টা বাকি। ঘড়ি ধরে ঠিক 8টায় ওরা 3 জন বাড়ির পথ ধরে। মিনু জিজ্ঞেস করে, স্যার আজ বিকেলে ভলি না সার্ভিস? দুটোই, সার্ভ, রিটার্ন অ্যান্ড ভলি। 3 বার বল হিট করার জন্য যদি 20 সেকেন্ড ধরি, তাহলে মিনিটে 3টে সার্ভ করতে হলে 2 ঘন্টায় কটা হয়? সহদেব নিরাসক্ত স্বরে সাইকেল ধরে হাঁটতে হাঁটতে বলেন। 2 ভাই আমতা আমতা করছে দেখে বললেন, 2 ঘন্টায় হয় 360। এত জানি পারবে না। আমাদের 5-6 ডজন বল নেই যে মেশিন গানের মতো ফায়ার করে যাবে। তার চেয়েও বড় কথা, এই জন্য যে স্ট্যামিনা আর পাওয়ার দরকার সেটাও এখনো তোমাদের গড়ে ওঠেনি। কিন্তু না উঠলেই বা, খাটতে খাটতেই গড়ে উঠবে। আজ দেখব কতখানি তোমরা পারো। 2 ভাই মুখ চাওয়াচাই করে। একটা ভালো ম্যাচ 5 সেট করালে কম করে 5 মাইল কোর্টে ছোটাছুটি বল হিট করতে হয়। এই জন্য সবার আগে দরকার 2টো পায়ের জোর, শক্তি। যদি না বলের কাছেই যেতে পারো তাহলে বল মারবে কি করে? যখন খুব টায়ার্ড হয়ে পড়ো
তখন শরীরের কোন জায়গাটায় প্রথম ব্যথা শুরু হয়? তলপেটে। দৌড়লে তলপেটের মাসল মজবুত হয়। তোমরা এখন যতটা দৌড়চ্ছ সেটা আস্তে আস্তে এবার বাড়াতে হবে। স্যার, স্কুলে যে 9টার মধ্যে যেতে হবে। দুই ভাইয়ের মধ্যে চিনু কিঞ্চিত অলস। সহদেবের দৌড় বাড়াবার পরিকল্পনাতে রাশ টানার চেষ্টায় সে বলল, ওইটাই তো হয়েছে মুশকিল। তোমাদের আর একটু বেশিক্ষণ কোর্টে থাকা দরকার। বাড়ি ফিরে স্নান সেরে খাওয়ার টেবিলে বসে 3জন। সহদেব আবার 6 মাইল সাইকেল চালিয়ে বাড়ি না গিয়ে তন্ময় ও তপতির অনুরোধে ছেলেদের ভাত খাওয়ার সঙ্গে ব্রেকফাস্ট করে নেন। 4খানা হাতে গড়া রুটি, ডাল, তরকারি আর সামান্য আচার। মাছ মাংস খান না। খেতে খেতে তিনি নজর রাখেন মিনু চিনুর পাতের দিকে। ছেলে দুটির খিদে অসম্ভব বেড়ে গেছে, কিন্তু সেজন্য গোগ্রাসে পেট ভরিয়ে খাওয়া সহদেবের চোখের সামনে অন্তত চলবে না। তার কথায়, খাদ্যগুলিকে হজম হওয়ার জন্য নড়াচড়ার জায়গা দরকার। পেটটা একটু খালি রাখো। বলটা গায়ের কাছে এসে পড়লে স্ট্রোক নেওয়ার জন্য জায়গা করে দিতে হয়। মিনু, কথাটা বুঝলে? বেলামাসি, আর ভাত নেব না। নেবে না কেন? ভাত না খেলে গতর হবে কি করে? বেলা ভাতের থালা হাতে কটমটিয়ে সহদেবের নির্বিকার মুখের দিকে তাকালো। গতর হবে, তবে গণেশ মার্কা নয়। তবে কি মার্কা? মহিষাসুর? হোক না মহিষাসুর, তবে ও নয়, ওর র্যাকেটটা। সহদেব মুচকি হাসলেন, যেটা কদাচিৎ দেখা যায়। টেবিল থেকে দুই ভাই উঠে পড়ল। দিদি, একটা কথা। সহদেব তাকালেন এতক্ষণ চুপ করে বসে থাকা তপতির দিকে। ওদের ওয়ার্কআউটের সময় বাড়াতে হবে। স্কুল থেকে কি 1 ঘন্টা আগে ওদের ছুটি করানো যায়? বলা মুশকিল। ওদের এখনকার হেডমাস্টার মিস্টার আচার্য চান মাধ্যমিকে ওর স্কুল থেকে 90% ফার্স্ট ডিভিশনে পাশ করুক, ছাত্ররা খেলাধুলো করুক। এটার ঘোর বিরোধী তিনি। দুই ভাই স্কুল স্পোর্টসে এত যে ট্রফি জেতে তার কোনো মূল্য নেই। ওদের জন্য স্পেশাল কনসিডার করা উচিত, শুধু ওদেরই জন্য। আজ বলবো, জানি না কনসিডার করবেন কি না। একটা কথা সহদেব বাবু, আমরা 2 বছরের জন্য মিনু চিনু টেনিসের পেছনে টাকা খরচ করব ঠিক করেছিলাম, কিন্তু আপনার হাতে পড়ে ওদের উৎসাহ আর খেলার মান এমন বাড়তে শুরু করলো যে আমরা আর বন্ধ করতে পারলাম না। এতে আমাদের আর্থিক দিক থেকে খুবই অসুবিধে হচ্ছে। ওদের ভালো জামা জুতো কিনে দিতে পারি না। প্রায় কলকাতায় বেড়াতে নিয়ে যেতাম, কিন্তু খরচের কথা ভেবে এখন আর তাও যেতে পারি না। বছরে একবার বাইরে কোথাও দার্জিলিং কি পুরী কি জয়পুর বেড়াতে গেছি, কিন্তু গত 5 বছর এই মহাদেবপুর ছেড়ে কোথাও আমরা যাইনি। খরচের ভয়ে অনেক সামাজিক কাজেও আমরা মিথ্যে অজুহাত দিয়ে যাইনি। আড়ালে অনেকেই আমাদের কঞ্জুস বলে থাকে। এই সবই আমরা শুয়েছি একটা লক্ষ্য সামনে রেখে, আমাদের ছেলে দুটোর দিকে একদিন দেশের লোক তাকিয়ে থাকবে। এখন বলুন, আমাদের আশা, আমাদের স্বপ্ন সফল হতে পারবে কিনা? মিথ্যা মরিচিকার পেছনে ছুটছে কিনা? তপতি আবেগ চাপতে চাপতে একটানা কথাগুলো বলে উন্মুখ হয়ে সহদেবের মুখের দিকে তাকিয়ে রইলেন। সহদেব মাথা নামিয়ে জবাবটা গুছিয়ে নিতে সময় নিলেন। তিনি আবেগপ্রবণ নন, শুকনো স্বরে বললেন, আজ যদি বলেন আর আপনাকে টাকা দিতে পারবো না, আপনি বিদায় হন, তাহলেও আধ পেটা খেয়ে সাইকেল চালিয়ে এসে ভোরবেলায় আমি বেল বাজাবো। কথা অসমাপ্ত রাখলেন সহদেব। মিনু চিনু পিঠে ব্যাগ আর ওয়াটার বটল হাতে হাজির হয়েছে। তপতি উঠলেন গাড়ি বার করার জন্য। এখান থেকে সহদেব আবার ফিরে যাবেন ক্লাবে। সেখানে দুপুরে 2টো টেবিল জোড়া দিয়ে টান টান শুয়ে থাকেন চিত হয়ে।
কান্তি তার মাথার বালিশটা দিতে চেয়েছিল, নেননি। তপতিকে 40 মিনিট অপেক্ষা করতে হলো হেডমাস্টার আচার্যের দেখা পেতে। একজন শিক্ষক আসেননি। তার ক্লাসটা নিয়ে নিজের ঘরে ফিরে তিনি তপতিকে ডেকে পাঠালেন। 3 মিনিটেই তপতি তার আবেদন শেষ করলেন। তা কি করে হয়? হেডমাস্টার চেয়ারে পিঠ এলিয়ে দিলেন। 1 ঘন্টা আগে ছুটি দিতে হবে খেলার জন্য? এ তো বড় অবাস্তব কথা। আপনার ছেলেরা শুধু খেলে, তার বেশি কিছু নয়। ওরকম তো শত শত ছেলে খেলে। তারা সবাই এসে যদি ছুটি চায়, তাহলে স্কুল থেকে লেখাপড়ার পাঠ তো তুলে দিতে হয়। হ্যাঁ, যদি বুঝতাম ওরা কিছু একটা করেছে, এবার নিজেদের উন্নতির জন্য আরও বেশি ট্রেনিং দরকার, সেজন্য সময় দরকার, তাহলে কনসিডার করে দেখতে পারি। কিন্তু আপনার ছেলেরা যে মস্ত প্লেয়ার হবে, সেই প্রতিশ্রুতির প্রমাণ তো চাই। একটা ট্রফি এনে আগে তো দেখাক। মাফ করবেন মিসেস বসু মল্লিক, আমি ছুটি দিতে পারবো না। পাংশু মুখে তপতি একটি কথাও না বলে হেডমাস্টারের ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। বিকেলে 2 ছেলেকে নিয়ে গেলেন ক্লাবে। সহদেব একটা বালতিতে 24টা বল নিয়ে দাঁড়িয়েছিলেন ডান দিকের কোর্টের বেস লাইনের কাছে। নেটের ওধারে সার্ভিস বক্সের বাঁ কোণে একটা নীল রুমাল পাতা। মিনু, সার্ভিসগুলো ওই রুমালটায় ফেলতে হবে। যাও, শুরু করো। মিনু বালতি থেকে একের পর এক বল তুলে সার্ভ করে যেতে লাগলো। শুধু দ্বাদশ সার্ভটা রুমালের কানা ছুঁয়ে গেল। তাছাড়া 5টা সার্ভ নেটে লাগলো, 4টে পড়ল বাইরে। ওধারের বেস লাইন থেকে চিনু 11টা বল রিটার্ন পাঠালো। তার মধ্যে মিনু 5টা ভলি করল চিনুর নাগালের বাইরে। সহদেব মাথা নাড়তে নাড়তে বললেন, কিচ্ছু হয়নি, রুমালে মাত্র 1 বার পড়লো, অন্তত 10 বার ফেলতে হবে। আবার। চিবুক থেকে ঘাম ঝরছে। মিনুর মুখ থমথমে। আর চোখে চেয়ারে বসা মায়ের দিকে তাকাতেই তপতি মুখটা আকাশের দিকে তুললেন। দাঁতে ঠোঁট কামড়ে মিনু আবার শুরু করল। এবার রুমালে বল পড়ল 3 বার। তোয়ালে দিয়ে মুখের ঘাম আর র্যাকেটের হাতল মুছে মাটিতে তালু ঘষে মিনু বলল, আবার। নেটের কাছে এগিয়ে গিয়ে চিনু বলল, স্যার, আমি সার্ভ করব না? না, যতক্ষণ না 24টায় 12টা বল ফেলছে, মিনু সার্ভ করে যাবে। মিনুর 96টা সার্ভ শেষে সহদেব বললেন, মোট 13 বার, 15%ও নয়। মিনু, তুমি সার্ভ করতে শিখেছো? না স্যার, আমি আবার করব। জেদি গলায় দাঁত চেপে মিনু বলল, হাত ভিড়ে গেছে তোমার। এবার চিনু। না স্যার, আবার সার্ভ করব। এখন থাক, তুমি কনসেন্ট্রেট করতে পারছো না। রুমালটা ছাড়া আর সব কিছু চোখ থেকে মুছে ফেলতে হবে মিনু। ওইখানে চুপ করে দাঁড়িয়ে জায়গাটার দিকে তাকিয়ে থাকো 5 মিনিট। সহদেব রুমালটা তুলে এনে এধারের সার্ভিস বক্সের মাঝামাঝি জায়গায় পাতলেন। শুরু করো। রিটার্ন করার জন্য মিনুর বদলে র্যাকেট হাতে তিনি বেস লাইনে দাঁড়ালেন। চিনু সার্ভ করল 24টা, তার মধ্যে 8টা পড়ল রুমালে। সহদেবের মুখে পলকের জন্য খুশির ছোঁয়া লেগেই মিলিয়ে গেল। মিনু, এবার ওধারে যাও। চিনু, আমার পাশে এসো। সহদেব আর চিনু ডান দিকের কোর্টে বেস লাইনের মাঝামাঝি দাঁড়ালো। নেটের ওধারে মিনু। দুজনে সোজাসুজি বল মারছে তার দিকে। মিনু ব্যাকহ্যান্ড বা ফোরহ্যান্ডে বল ফেরত দিতে লাগলো। সহদেব ক্রমশ একটু দূরে বল পাঠিয়ে তাকে বাধ্য করলেন যাতে ছুটে গিয়ে বল মারতে হয়। এরপর তিনি মারের তীব্রতা বাড়ালেন। সারা কোর্ট চষে ফেলে এগিয়ে পিছিয়ে দুপাশে ছুটে গিয়ে মুহূর্তের জন্য থামার অবকাশ না পেয়ে মিনুকে বল ফেরাতে হচ্ছে।
কখনো ডান দিকে ছুটে লম্বা করে হাত বাড়িয়ে, তার থেকে ভলি করে বা বেস লাইন থেকে 20 গজের ব্যাক হ্যান্ড মেরে। এলো পাথারি ফেরানো নয়, যতটা সম্ভব চিনু আর সহদেবের নাগালের মধ্যে তাকে বল রাখতে হচ্ছে। 5 মিনিট পরই মিনু দাঁড়িয়ে পড়ল। হাঁপড়ের মতো ওঠানামা করছে তার বুক। র্যাকেট কোটের ওপর ঠেকিয়ে তাতে শরীরের ভার 2 হাতে রেখে মুখ নামিয়ে সহদেব 2 মিনিট মিনুর দিকে তাকিয়ে থেকে কঠিন স্বরে বললেন, আবার? একটু জিরোই স্যার। না। সহদেব চেঁচিয়ে বললেন, ম্যাচ খেলতে খেলতে হাঁপিয়ে পড়লে কি পেটে যন্ত্রণা শুরু হলে তখন কি তুমি খেলা বন্ধ করে জিরিয়ে নেবে? যন্ত্রণার সঙ্গে সড়গড় হও, যন্ত্রণাকে হেসে উড়িয়ে দাও। স্যার আমি তো এখন ম্যাচ খেলছি না, মিনু কাতর স্বরে বলল। না খেললেই বা, মনে মনে নিজেকে দেখো একটা শক্ত ম্যাচ খেলছো। তুমি 5 মাইল দৌড়েছ, 1000 বার বল মেরেছ, শরীরের প্রতিটি ইঞ্চি যন্ত্রণায় টাটাচ্ছে। এগুলো সহজ করে নিতে পারবে যদি আগেই যন্ত্রণার সঙ্গে পরিচয় হয়ে যায়। যদি বুঝে নাও এটা কোনো বড় ব্যাপার নয়, এটা থাকবে না। সহদেব কথা বলতে বলতে নেটের কাছে এলেন। ওয়ার্কআউট থামিয়ে দিয়ে মাঝে মাঝে তিনি কথা বলেন 2 ভাইকে কাছে ডেকে নিয়ে। হাতছানি দিয়ে তিনি চিনুকে ডাকলেন। তোমরা হয়তো ভাবতে পারো 4 মাইল পর্যন্ত দৌড়বার ক্ষমতা তোমাদের আছে, কিন্তু একটা কথা শুনে রাখো, যদি একটা বন্দুক তোমাদের মাথায় ঠেকাই তাহলে আবিষ্কার করবে আরও 1 মাইলও দৌড়তে পারো। এটা টেনিস ম্যাচেও খাটাও। বড় বড় প্লেয়াররা যখন খেলে তখন একে অপরকে যন্ত্রণায় বিধোয়। তখন শুধু একটাই প্রশ্ন, কে আর একটু বেশি যন্ত্রণা দিতে ইচ্ছুক, আর কে প্রথম পালাবে। হারতে যতটা সময় লাগে, জিততেও ততটা সময় লাগে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে না জিতে শুধু শুধু যন্ত্রণার শাস্তিটা নেবে কেন? জেতার জন্য নিজেদের তৈরি করো। জিরোবার সবচেয়ে সহজ উপায় কি জানো? সহদেব ঠোঁট বাঁকিয়ে হাসলেন। ওই চেয়ারটায় গিয়ে বসে পড়ো। চলো আমরা বসবো এখন। না, মিনু তীক্ষ্ণ স্বরে বলে উঠল। আপনি গিয়ে বসুন, আয় চিনু। সহদেব চোখ কুচকে নেটের দুদিকে 2 ভাইকে এগিয়ে যেতে দেখলেন। কি ভেবে তিনি কোর্ট থেকে বেরিয়ে এসে তপতির পাশের খালি চেয়ারে বসলেন। আজ গেছিলাম হেডমাস্টারের সঙ্গে দেখা করতে। তপতি প্রথম সুযোগেই কথাটা পারলেন। মিনু বা চিনু শুনুক এটা তিনি চান না। উনি বললেন 1 ঘন্টা আগে ছুটি দিতে পারবেন না। ওরা শুধুমাত্র খেলে, তার বেশি কিছু নয়। মস্ত প্লেয়ার হবে এমন প্রতিশ্রুতির প্রমাণ না পেলে উনি ছুটি দিতে পারবেন না। কি প্রমাণ চান উনি? সহদেব ভ্রুকুটি করলেন। বলেছেন আগে একটা ট্রফি এনে দেখাক। আমার মনে হয় হেডমাস্টার অন্যায্য কিছু বলেননি। সত্যি তো, যে লোক খেলাধুলো বোঝেন না তিনি ট্রফি দিয়েই প্রমাণ চাইবেন। তাহলে আমাদের এখন দরকার একটা ট্রফি। তার মানে ছেলে দুটোকে এবার বাইরে বেরোতে হবে। মহাদেব মাথা নিচু করে জমির দিকে তাকিয়ে রইলেন। আপনার কি মনে হয় আরও 1-2 বছর? ইতস্তত করে তপতি থেমে গেলেন। না না, এই বয়সেই কম্পিটিশনের মুখে পড়া দরকার। কাল আমি বিএলটিএ অফিসে যাব, কোথায় কি টুর্নামেন্ট হবে খোঁজ খবর করতে। 10 দিন পর মিনু, চিনু এবং তপতি বেলা 12টায় সহদেবের সঙ্গে ট্রেন থেকে নামল হাওড়া স্টেশনে। তারা যাবে নর্থ ক্যালকাটা টেনিস ক্লাবের টুর্নামেন্টে। মিনু আর চিনু এন্ট্রি করেছে। প্রতিযোগিতাটা খুবই ছোট মাপের এবং বড়দের জন্য। সহদেব এন্ট্রি তালিকাটা আগেই দেখে নিয়েছেন। নামী খেলোয়াড় একজনও নেই। কিছু জুনিয়র আর কিছু সদ্য খেলা ছেড়ে দেওয়া প্রাক্তন নাম দিয়েছে।
স্টেশন থেকে বেরিয়ে তারা ট্যাক্সি ধরে ক্লাবের ফটকে এসে নামল। বিরাট একটা পার্কের একধারে ক্লাব। ফটক থেকে মোরামের সরু পথ কিছুটা গিয়ে দুভাগ হয়ে দুটো টেনিস কোর্টকে বের দিয়ে মিলেছে ক্লাব তাঁবুর সামনে। তাঁবুর বাইরে কয়েকটা বেঞ্চ আর চেয়ার। 2-3 জন কথা বলল সহদেবের সঙ্গে। তাঁবুর বাইরে অল্প কিছু লোক। ওদের চেয়ারে বসিয়ে সহদেব তাঁবুর ভেতরে ঢুকে গেলেন। 2 ভাই সাউথ ক্লাব দেখেছে। সেখানকার গ্যালারি, ভিড়, ক্লাব বাড়ি আর টানা বারান্দা তাদের মনে যে ছাপ ফেলেছে তার সঙ্গে এখানকার কোনো মিলই তারা পাচ্ছে না। তারা ভেবেছিল স্কুল স্পোর্টসের মতো জমজমাট একটা ব্যাপার দেখবে। চিনু ফিসফিস করে মিনুকে বলল, খেলবে কে রে? মিনু দুধারে তাকিয়ে বলল, বোধহয় আমরা আগে এসে পড়েছি। তাঁবু থেকে বেরিয়ে এসে সহদেব জানালেন, মিনুর খেলা যার সঙ্গে পড়েছে সে আসতে পারবে না জানিয়েছে। পা মুচকে এখন সে বিছানায়। মিনু সেকেন্ড রাউন্ডে উঠে গেছে। চিনুর সঙ্গে খেলবে অদ্বৈত মল্লিক। এই ম্যাচটা দিয়েই টুর্নামেন্ট শুরু হবে এখনই। সহদেবের কথা শোনা মাত্রই মিনুর মুখ থেকে উদ্দীপনার চকচকে ভাবটা মুছে গেল, আর চিনু খুঁজতে লাগলো অদ্বৈত মল্লিককে। ইতিমধ্যে কোর্টের ধারে কিছু লোক জমা হয়েছে। মালি কয়েকটা টুল রেখে গেল সাইড লাইন আর বেস লাইনের ধারে লাইন্সম্যানদের জন্য। বকের মতো গলা, কোট প্যান্ট টাই পরা এক লম্বা লোক, চোখে পুরো কাঁচ দেওয়া চশমা, স্কোরশিট হাতে নিয়ে আম্পায়ারের উঁচু চেয়ারে বসলেন। তার মুখের কাছে মাইক্রোফোন। লাইন্সম্যানরা টুলে বসল। দুদিকের বেস লাইনের এবং নেটের দুদিকে বল বয়রা হাজির হলো। আম্পায়ার 2 বার গলা খাকারি দিয়ে মাইক পরীক্ষা করে প্লেয়ারদের নাম ডাকলেন। চিনু ঢোক গিলে সহদেবের কানে চুপি চুপি কি একটা বলতেই তিনি ব্যস্ত হয়ে বললেন, টেন্টের মধ্যে ঢুকে একেবারে শেষে গিয়ে ডান দিকে দেখবে দরজায় জেন্টস লেখা আছে। মিনু ফিসফিস করে তপতিকে বলল, চিনুটা ঘাবড়ে গেছে। জীবনের প্রথম ম্যাচে সবাই ঘাবড়ায়, তুইও ঘাবড়াবি, দেখা যাবে। অদ্বৈত মল্লিক কোর্টে নেমে পড়েছেন। হৃষ্টপুষ্ট, মাথায় সামান্য টাক, বয়স প্রায় 40, অ্যাডভোকেট। বছর 15 আগে পর্যন্ত নিয়মিত প্রতিদিন খেলতেন, এখন শুধু শনি রবিবারে। নর্থ ক্যালকাটা টুর্নামেন্ট 2 বার জিতেছেন। মল্লিক গেলেন বাঁ দিকের কোর্টে। গোটা 6 নতুন বল একজন গড়িয়ে দিল। মল্লিক একটা বল তুলে নিয়ে সার্ভ করলেন ওধারের ফাঁকা কোর্টে। বল বয় বল ছুঁড়ে দিল তাকে। তিনি আবার একটা সার্ভ করে তাকালেন তার প্রতিদ্বন্দ্বীর দেখা পাওয়ার আশায়। মা, চিনুর বোতামটা। মিনু আঙুল দিয়ে দেখালো, তারপর চাপা গলায় বলল, আয় চিনু, কোমরের বোতাম লাগা। কোমরে হাত দিয়ে চিনু জিভ কাটল। কোর্টের ধারে একটা চেয়ারে নিরাসক্ত মুখ করে সহদেব একা বসে। চিনু মাকে প্রণাম করে কপালে চুমু নিয়ে কোর্টের দিকে এগোতেই তপতি মনে করিয়ে দিলেন স্যারকে। সহদেব তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে প্রণামে নত চিনুকে 2 কাঁধ ধরে তুললেন। বুকে জড়িয়ে মৃদু স্বরে বললেন, আমার দিকে তাকাবে না, মনে রেখো কোর্টের মধ্যে তুমি একা, নিজেকে নিজেই দেখতে হবে। অদ্বৈত মল্লিক হতবম্বের মতো তাকিয়ে রইলেন চিনুর দিকে অন্তত 20 সেকেন্ড। তিনি ভাবতে পারেননি একটা বালকের সঙ্গে তাকে খেলতে হবে। টস করার সময় মল্লিক জিজ্ঞেস করলেন, খোকা, তুমি কোন ক্লাসে পড়ো? চিনু গম্ভীর স্বরে বলল, ক্লাস 6। মল্লিক টস জিতে সার্ভিস নিলেন। ওয়ার্ম আপের শুরুতে তিনি ফোরহ্যান্ডে প্রথম বলটা পাঠালেন নেটের ওধারে। চিনুর ফোরহ্যান্ড রিটার্ন লাগলো নেটে। মল্লিক আবার বল পাঠালেন।
চিনু আবার নেটে বল মারল। মল্লিক নেটের কাছে এসে হাতছানি দিয়ে চিনুকে ডাকলেন। র্যাকেট কাঁধের আরেকটু ওপরে তুলে এইভাবে নামিয়ে ফোরহ্যান্ড মারো। তিনি র্যাকেট চালিয়ে দেখিয়ে দিলেন কিভাবে মারতে হবে। মনে থাকবে? চিনু বিনীতভাবে মাথা নাড়ল। প্রথম সার্ভিস করলেন মল্লিক। চিনুর ফোরহ্যান্ড নেটের 1 ইঞ্চি ওপর দিয়ে সাইড লাইন বরাবর বেস লাইনের কাছে পড়ল। জীবনের প্রথম ম্যাচে প্রথম পয়েন্ট। সে প্রথমে সহদেবের, তারপর মা আর দাদার দিকে জল জলে চোখে তাকালো। সহদেব মাথাটা সামান্য হেলালেন। মিনু দাঁড়িয়ে উঠে হাততালি দিল। তপতি 2 হাত কপালে ঠেকিয়ে চোখ বুজলেন। মল্লিক দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলেন। পরের সার্ভিসটার সঙ্গে চিনু একই আচরণ করল। মল্লিকের চোখ আর ভ্রু কুঁচকে উঠল। তৃতীয় সার্ভিসের ফোরহ্যান্ড রিটার্ন মল্লিকের বুকের কাছে এলো। তিনি ভলি করে চিনুর ডান দিকে বল ফেলতেই ফোরহ্যান্ডে সে বাঁ দিকের ফাঁকা কোটে বল মারল। চিনু জীবনে প্রথম গেমটা পেল মল্লিক ডবল ফল্ট করায়। সময় লাগলো 2 মিনিট। ম্যাচ শেষ হলো 25 মিনিটে। 6-1, 6-0। হ্যান্ডশেক করার সময় মল্লিক বললেন, আমার কথাগুলো মনে রেখেছিলে তাহলে? গুড মেমরি। ঘড়ি দেখে সহদেব বললেন, মাত্র 2টো বাজে। চলুন দিদি, একবার সাউথ ক্লাব ঘুরে আসি। বেঙ্গলের ভালো জুনিয়ররা ওখানে প্র্যাকটিস করছে, ওরা একবার দেখুক। বাইরে বেরিয়ে এসে সহদেব বললেন, বাসে করে চলে যাই, মিছিমিছি কেন ট্যাক্সি ভাড়া দেবেন? তপতি বললেন, দেব, এটা ছেলেদের ব্যাপার। কিন্তু ছেলেরা একসঙ্গে বায়না ধরল। তারা জীবনে কখনো বাসে ট্রামে চড়েনি, সুতরাং বাসেই যাবে। চিনু বলল, স্যার ট্রামে যাব। সহদেব বললেন, এখান থেকে ট্রাম টানা এলগিন রোড পর্যন্ত যায় না। এসপ্ল্যানেডে নেবে আবার ট্রামে উঠতে হবে। তাছাড়া বাস তাড়াতাড়ি যায় ট্রামের থেকে। বাসে উঠে 20 মিনিট পর চৌরঙ্গি এলগিন রোডের মোড়ে নেমে ওরা হেঁটে সাউথ ক্লাবে পৌঁছল। 8টা কোর্টে তখন খেলা চলছে। চারদিকে শুধু খল্প 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 শব্দ। 3 জন অবাক হয়ে তাকিয়ে রইল। একটা কোর্টের ধারে সহদেব ওদের নিয়ে গেলেন। মাঝবয়সী একটি লোক সুদর্শন, স্বাস্থ্যবান, 16-17 বছরের একটি ছেলেকে নিয়ে খেলছে। সহদেব বললেন, যে ট্রেনিং করাচ্ছে ওর নাম সৈদুল। আগে বল বয় ছিল, আমার চেনা। খুব জোরে মারা একটা ক্রস কোর্ট। ফোরহ্যান্ডে সৈদুল র্যাকেট ছোঁয়াতে পারল না। বলটাকে কোর্টের বাইরে লুফল মিনু। সৈদুল বলটা চাইল র্যাকেট বাড়িয়ে ধরে, আর সেই সময় দেখতে পেল সহদেবকে। হাত তুলে সে চেনা দিল। সাইদু, শোনো। সহদেব হাতছানি দিয়ে ডাকলেন, আরে দেবুদা, তুমি এতদিন কোথায় ছিলে? এক গাল হেসে সৈদুল হাত জড়িয়ে ধরল সহদেবের। কি করছো এখন? আছো কোথায়? এই ছেলে দুটিকে নিয়ে আছি মহাদেবপুর বলে একটা জায়গায়, আমার বাড়ির কাছেই। সৈদুল হাসির মুখে মিনু চিনুর দিকে তাকালো। এদের শেখাচ্ছ? ভালো। তোর ওই ছেলেটা তো বেশ ভালোই খেলে, নাম কি? অরুণ। অরুণ মেটা এখন জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়ন। লাস্ট ইয়ারে জুনিয়র ন্যাশনাল রানার্স হয়েছে। ফাইনালে হেরেছিল ম্যাড্রাসের মুত্তন্নার কাছে। সাইদু, একটা কাজ করবি, তোর ওই ছেলেটার সঙ্গে একে একটা সেট খেলাবি? সহদেব আঙুল দিয়ে মিনুকে দেখালেন। ওর নাম মৃন্ময়। বেশ তো, খেলুক। তুমি যখন চাইছো তখন নিশ্চয়ই ওর স্ট্যান্ডার্ড ভালো। সেইটে দেখার জন্যই খেলাতে চাই। মিনু এখনো পর্যন্ত একটা গেমও বাইরের কারোর সঙ্গে খেলেনি। সৈদুল নেটের কাছে গিয়ে অরুণের সঙ্গে কথা বলে হাতছানি দিয়ে
মিনুকে কোর্টে নামতে বলল। সহদেব মিনুর কাঁধ ধরে সাইড লাইন পর্যন্ত গেলেন। এটা ম্যাচ খেলা নয়, ফ্রেন্ডলি খেলা। রিল্যাক্স থাকবে, সংকোচে গুটিয়ে যেও না। মনে রেখো, অরুণ তোমার মতোই জুনিয়র, ঘাবড়াবার কিছু নেই। খোলাখুলি সহজ মনে হিট করো। দাদা, চাপা স্বরে চিনু বলল, তুই সেন্সে যাবি না? আগুন চোখে ভাইয়ের দিকে একবার তাকিয়ে মিনু কোর্টে নামল। ওয়ার্ম আপ করার সময় কামানের গোলার মতো অরুণের প্রথম সার্ভিসটায় র্যাকেট ছোঁয়াতেই মিনুর মুঠোর মধ্যে র্যাকেটটা সামান্য ঘুরে গেল। সে দাঁতে ঠোঁট কামড়ে ধরল। মিনিট তিনেক পর সৈদুল নেটের পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, নাও স্টার্ট সার্ভিস অরুণ মেটা, লাভ অল। 10 মিনিটের মধ্যেই মিনুর সার্ভিস দুবার ভেঙে অরুণ স্কোর নিয়ে গেল 3-0। প্রচণ্ড জোরালো মারগুলো কোর্টের ঘাসগুলোকে নয়, যেন মিনুর মাথার মধ্যে আঘাত করে করে তাকে অসাড় করে দিয়েছে। তার র্যাকেট উঠছে না, দুটো পা চলছে না। শুধু দেখল তার দুপাশ দিয়ে বলগুলো ঘাসে পড়ে পিছলে বেরিয়ে যাচ্ছে। অরুণ কোমরে হাত রেখে সৈদুলের দিকে প্রশ্নভরা চোখে তাকিয়ে, আরও কি খেলতে হবে? এমন একটা ভাব তার দাঁড়াবার ভঙ্গিতে। মিনু তাকালো সহদেবের দিকে। দেখি এবার তুমি কি করো, এমন একটা ভাব সহদেবের মুখে। চতুর্থ গেমে সার্ভিস করেই মিনু এতক্ষণ যা করেনি নেটের দিকে ছুটে গেল। রিটার্নটা উঁচু হয়ে তার বাঁ দিকে এলো। অরুণের নাগালের বাইরে সেটা ভলি করে মিনু পয়েন্ট পেল। তার পরের সার্ভিস পড়ল বক্সের কোণে। অরুণ দাঁড়িয়ে থেকে এসটা দেখালো। পরের দুটো সার্ভিসও একই জায়গায় পড়ল। পরপর 3টে সার্ভিস এস হতে দেখে বিস্মিত সৈদুল হাততালি দিয়ে হাঁকল। 1-3। চিনু ফিসফিস করে তার মায়ের কানে বলল, স্যারের রুমালটাকে 3 বলে 3বার হিট করল। মিনুর মাথার মধ্যে যে খিলটা পড়েছিল এবার সেটা খুলে গেছে। অরুণের জোরালো মারগুলো আর তাকে আড়ষ্ট করে দিচ্ছে না। সহজ বাতাস তার সারা শরীরের মধ্যে ভাসছে। সে স্বচ্ছন্দে এগোচ্ছে, পিছোচ্ছে, পাশে ছুটছে দ্রুত গতিতে। 4 মিনিটের মধ্যে অরুণের সার্ভিস ভেঙে সে 3-3 স্কোর নিয়ে গেল। অরুণ তখন হাঁফাচ্ছে। অরুণ সৈদুলের কাছে গিয়ে বলল, আর খেলবো না, পিঠের ব্যথাটা আবার শুরু হয়েছে। র্যাকেট ধরা হাতটা মিনুর দিকে একবার তুলে সে ক্লাব হাউসের দিকে হাঁটতে শুরু করল, কোনো দিকে দৃকপাত না করে। বড় লোকের ছেলে, কখন কি মর্জি হয়। সৈদুল অপ্রতিভ স্বরে বলল, দিনে 1.5 ঘন্টার বেশি ট্রেনিং করে না, বলে বলেও ওকে দৌড় করাতে পারিনি। মৃন্ময়ের স্পিড স্ট্যামিনা তো খুব ভালো। অরুণের খেলা উচিত ছিল, সহদেব বললেন। তার মনে হয়েছে অরুণের পিঠ ব্যথাটা অজুহাত, আসলে সে পালালো। যারা পালায় তারা কখনোই জেতে না। তবে মনে মনে তিনি খুশি। আজ একটা ব্যাপার তিনি জেনে গেলেন, মিনু বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলা খেলতে পারে। নর্থ ক্যালকাটা টুর্নামেন্টে চিনু দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হেরে গেল প্রদীপ ঘোষের কাছে, যে গত বছর সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। 3 দিন পর রবিবারে মিনু 2-1 সেটে প্রদীপ ঘোষকে হারালো ফাইনালে। একটা বড় কাপ, একটা মেডেল আর 3 জন আরোহীকে ভক্স হলে বসিয়ে তন্ময় মহাদেবপুর ফিরলেন। সহদেবকে এক পুরনো বন্ধু বাড়িতে ধরে নিয়ে যাওয়ায় তিনি আর এদের সঙ্গে ফেরেননি। বাড়ির কাছে এসে তন্ময়ের কি মনে হলো তিনি বললেন, চলো একবার ক্লাবটা ঘুরে আসি, রোববারে অনেকেই থাকবে। ক্লাব লনের প্রায় সব কটা টেবিলই ভরা। একটা বড় কাপ 2 হাতে ধরে মিনু আর তার পেছনে তন্ময় চিনু আর তপতিকে ঢুকতে দেখে
সকলেই অবাক চোখে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। তন্ময় একটু গলা চড়িয়ে বললেন, আমাদের টেনিস কোর্টের প্রথম ফসল। কাপটা তিনি মাথার ওপর তুললেন। মিনু আজ নর্থ ক্যালকাটা টুর্নামেন্ট থেকে জিতে আনলো। হৈ হৈয়ের সঙ্গে হাততালির শব্দ উঠল। অবশ্য কেউ কেউ হাততালি দিলেন না, গলা থেকে আওয়াজও বার করলেন না। কান্তি চায়ের ট্রে নিয়ে আসছিল। একটা টেবিলে ট্রেটা রেখে ছুটে এসে কাপটা মাথায় তুলে এমনভাবে করতে শুরু করলো যেন সেটা সে নিজেই জিতেছে। টেনিস কোর্টটা প্রথম দিন থেকে তার হাতেই লালিত হয়েছে এবং এখনো হচ্ছে। উচ্ছ্বাস ধরে রাখা তার পক্ষে সত্যিই খুব কঠিন। প্রত্যেক টেবিলে সে কাপটা দেখাতে দেখাতে অবশেষে প্রতিভা মজুমদারের টেবিলে রাখল। দেখুন মেম সাহেব, সেই ছোট্ট মিনু কাপ জিতে এনেছে। দেখেছি, এবার এটা টেবিল থেকে সরাও আর চায়ের একটা পট দিয়ে যাও। দিচ্ছি। রূপোর কাপ তাই না? হ্যাঁ, দাম কত হবে বলুন তো? রূপো না ছাই, পেতলের ওপর রূপোর জল করা। কান্তি অপ্রতিভ হয়ে কাপটা তুলে নিল। হোক পেতল, সবাইকে হারিয়ে জিতেছে তো। কান্তি চলে যেতেই সুধা ঘোষাল বললেন, নর্থ ক্যালকাটা টুর্নামেন্টের নাম তো কখনো শুনিনি। এরকম টুর্নামেন্ট কলকাতায় পাড়ায় পাড়ায় হয়, শুনবে কি করে? প্রতিভা বললেন। প্রতিভাতি দোকান থেকে কিনে এনে দেখাচ্ছে না তো? চন্দ্রিমা দত্ত ফোড়ন কাটলেন। ওহ ও, একটা কথা তো বলা হয়নি। সুধা ঘোষাল টেবিলে ঝুঁকে পড়লেন। সঙ্গে সঙ্গে আরও দুটো মাথা। মিসেস বসু মল্লিক ছেলেদের খেলার প্র্যাকটিসের জন্য 1 ঘন্টা আগে স্কুল থেকে ছুটি করাতে হেডমাস্টার আচার্যর হাতে পায়ে ধরেছিলেন, জানেন কি? না তো, তারপর কি হলো? প্রতিভার দম বন্ধ হয়ে এলো এমন একটা খবরের সন্ধান পেয়ে। কে বলল তোমায়? রুমু বলল। ওর ক্লাসেই তো পড়ে হেডমাস্টারের ভাগ্নে। কিন্তু হেডমাস্টারকে জানেন তো, খুব কড়া লোক। তিনি ওসব হাতে পায়ে ধরাধরি কান্নাকাটিতে গুলে যাওয়ার পাত্র নন। দিলেন এক কথায় তাড়িয়ে, বললেন, কি এমন করেছে আপনার ছেলে? ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে কি? একটাও বড় টুর্নামেন্ট জিতেছে কি? কি দেখে আমি ছুটি অ্যালাউ করব? শুনেই মুখ চুন করে উনি ঘর থেকে বেরিয়ে যান। এবার তো উনি এই কাপটা নিয়ে গিয়ে হেডমাস্টারকে দেখিয়ে ছুটি আদায় করবেন। চন্দ্রিমা বিপন্ন স্বরে বললেন, করলেই হলো। রমুর বাবা কি বলল জানেন? তাহলে একটা কাপ কিনে হেডমাস্টারকে দেখিয়ে বলবো রমুকে 1 ঘন্টা আগে ছুটি দিতে। ডায়মন্ড হারবারে ওয়াকিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। হাঁটাই ওর দারুণ প্রতিভা, ওর আরও প্র্যাকটিস দরকার। বলেই সুধা ঘোষাল হাসতে হাসতে চন্দ্রিমার গায়ে প্রায় গড়িয়ে পড়লেন। অন্য দুজনও খুক খুক শব্দ করলেন। একটা জিনিস লক্ষ্য করেছ? টেনিস খেলাকে ছুতো করে বসু মল্লিকরা জমিটাকে নিজেদের সম্পত্তি করে ফেলেছে। কাউকে তো খেলতেই দেয় না। প্রতিভা বললেন গলায় ক্ষোভ নিয়ে। যা বলেছেন। চন্দ্রিমা সূত্রটা ধরে নিয়ে যোগ করলেন, অনিরুদ্ধ বাগচির কেসটা জানেন তো? ছেলেটা যে কি ভালো, কি বলবো। রীতিমতো চাঁদা দিয়ে টেনিস খেলতে পাঠিয়েছিলেন ওর বাবা। কোথায় খেলা, শুধু নিজের ছেলে দুটোকে খেলাতেই উনি ব্যস্ত। অনিরুদ্ধ বেচারি চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে। শেষে ওর ঠাকুমা রেগে গিয়ে যাচ্ছে তাই বলে নাতিকে নিয়ে চলে আসেন। যাকে এসব কথা, কান্তি চা আনছে, চুপ করো। প্রতিভা হুঁশিয়ার করে দিলেন। ওদের টেবিলের পাশের টেবিলেই শ্রী বরুণাকে নিয়ে বসেছিলেন MGTM এর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার সুভাষ সেন। ওর ছেলে শঙ্কু শান্তিনিকেতনে চলে যাবে, টেনিস খেলবে না। তবুও তিনি তপতিকে চাঁদা দিয়েছিলেন, কারণ বাচ্চাদের খেলাধুলোর প্রয়োজনটা তিনি বোঝেন।
পাশের টেবিলের কথাবার্তার অনেকটাই তাদের কানে এসেছে। শুনলে কী সব কথা বলল? সুভাষেন স্ত্রীকে বললেন, কেউ ভালো কিছু করলে এইসব পুরস্কারিতা জোটে। শঙ্কু যদি এখানে থাকতো তাহলে নিশ্চয়ই আমি ওকে টেনিস খেলতে পাঠাতাম। লক্ষ্য করেছ ওর দুটো ছেলের কি চমৎকার স্বাস্থ্য তৈরি হয়েছে, হাঁটা চলায় কত স্মার্ট। ছোটটি 5 বছর আগে কি রুগ্ন দেখতে ছিল, রীতিমতো তো ধুঁকত, আর এখন? সুভাষ সেনের স্বরে প্রশংসার সঙ্গে শ্রদ্ধাও ফুটে উঠল। সবই ওই দুজনের জন্য। সত্যি কষ্ট করেছেন ওদের বাবা মা। বরুণার গলায় অকৃত্রিম সহানুভূতি। মিসেস বসু মল্লিককে ছেঁড়া ব্লাউজ সেলাই করে পরতে দেখেছি। তন্ময়বাবু জুতোটা দেখেছ? তোমার বেয়ারারাও ওর থেকে ভালো জুতো পরে, অথচ ছেলেদের জন্য খরচ করতে কার্পণ্য করেন না। টেনিসের কোচকেই ওরা দেন মাসে 200 টাকা। ভাবতে পারো? ভাবতে পারেননি তপতি। মিনুর নর্থ ক্যালকাটা টুর্নামেন্ট জেতার প্রতিক্রিয়া এমন হবে। সোমবার তিনি ছেলেদের স্কুলে পৌঁছে দেওয়ার সময় কাপটাও সঙ্গে নিয়ে গেছিলেন হেডমাস্টারকে দেখাবার জন্য। গিয়ে শুনলেন তিনি আজ স্কুলে আসবেন না, কলকাতায় মধ্যশিক্ষা পর্ষদের মিটিংয়ে গেছেন। কাপটা হেডমাস্টারের টেবিলের এক ধারে রেখে তপতি বেয়ারাকে বলে আসেন, ওকে বলো ক্লাস 8-এর বি সেকশনের মৃন্ময় বসু মল্লিক এটা জিতে এনেছে কলকাতা থেকে, আমি কাল এসে নিয়ে যাব। পরদিন গাড়ি থেকে নেমে তপতি 2 ছেলের সঙ্গে স্কুলের বড় ফটক দিয়ে ঢুকে স্কুল বাড়ির কোলাপসিবল ফটকের দিকে এগোচ্ছেন। তখন একটি বড় ছেলে চেঁচিয়ে বলল, কিরে মৃন্ময়, কাকে হারিয়ে কাপটা পেলি? কৃষ্ণনকে না জয়দীপ মুখার্জিকে? ওরা 3 জন থমকে 5টি ছেলের জটলার দিকে তাকালো। চিনু চাপা গলায় বলল, দাদা, প্রণবেন্দু বলল। চুপ করে থাক, কথা বলিসনি। 3 জন কোলাপসিবল ফটকের কাছে পৌঁছেছে তখন তাদের কানে এলো, জিতে আনলি না কিনে আনলি? কয়েক সেকেন্ডের জন্য ওদের পা অচল হয়ে পড়ল। তপতি তাকালেন মিনুর মুখের দিকে। অপমানে আর বেদনায় মুখটা দিশাহারা। ঠোঁট দুটো কেঁপে উঠল, জল ভরে আসছে চোখে। কথাগুলোর ধাক্কা ওর বুকে বেজেছে। তাড়াতাড়ি ক্লাসে যা। তপতি 2 ছেলের পিঠে হাত রেখে ঠেলা দিলেন। এসব কথার জবাব দিলে ওরা আশকারা পেয়ে আরও বলবে, ক্লাসে যা। মা, আমি প্রণবেন্দুকে মারব। চিনু জ্বলন্ত চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে হাত মুঠো করল। মারবে কেন? দাদাকে অপমান করেছে, আমাদের সবাইকে, তোমাকে, বাবাকে মিথ্যেবাদী, জোচ্চোর বলল। বলতে দে মিনু, ক্লাসে যা। চিনু, খবরদার, যদি মারপিট করিস তাহলে আমি লজ্জায় মরে যাব। ছেলেরা 2 তলার সিঁড়ির দিকে এগোলো। তপতি ঠোঁট কামড়ে চোখ বুঝলেন। শরীরের ভেতরটা থরথর করছে, মাথা ঘুরে পড়ে যেতে পারেন। দেওয়ালে হাত রেখে মিনিটখানেক দাঁড়িয়ে রইলেন। মনে মনে শুধু বলে গেলেন, হায় ভগবান, এত পরিশ্রম, এত কষ্ট, এত সাধনা করল মিনু, আর ওইটুকু ছেলের মাথায় কিনা এমন অপবাদের বোঝা তুলে দিল। ওর জীবন তো শুরুই হয়নি, আর এখনই ঈর্ষা হিংসার আঘাত ওকে পেতে হলো। ভেঙে না পড়ে মিনুর নরম কাঁচা মন। ভগবান, ওকে শক্তি দাও। তপতি হেডমাস্টারের ঘরে ঢুকলেন। দেখলেন কাপটা টেবিল থেকে মেঝে নামানো। আসুন মিসেস বসু মল্লিক। হেডমাস্টার আচার্য 3টি চেয়ারের মধ্যে একমাত্র খালি চেয়ারটার দিকে হাত বাড়িয়ে দেখিয়ে বললেন, বসুন। অন্য 2টি চেয়ারে 2 জন অভিভাবক বসে। কাল এসে কাপটা রেখে গেছেন, বেশ বড় কাপ। আজ সকালে 3টে কাগজে খুঁজলাম, কিন্তু মৃন্ময়ের নাম তো কোথাও দেখতে পেলাম না। হেডমাস্টারের বিস্মিত চোখে তপতি দেখতে পেলেন প্রশ্ন। কেন পেলাম না? কেন পেলেন না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি তো কাগজের সম্পাদক নই।
তপতি শান্ত স্বরে পরিহাস মিশিয়ে বললেন, হয়তো ছাপার যোগ্য খবর নয় বলেই ছাপেনি। হেডমাস্টারের গলা ঈষৎ তীর্যক। তা হতে পারে। তপতি উঠে দাঁড়ালেন। আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই, ওটা তো দেখা হয়ে গেছে। তপতি যত্ন ভরে কাপটা 2 হাতে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন ধীর পায়ে। বাড়ি ফিরে তিনি বিছানায় চোখ বুজে শুয়ে রইলেন। বেলা একসময় খেতে ডাকল। মাথা ধরেছে, খিদে নেই বলে কিছু খেলেন না। গাড়ি নিয়ে স্কুলে গেলেন ঠিক 3:30। চিনু মিনু যখন গাড়ির দিকে আসছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের মুখের দিকে তাকালেন। 2 ছেলেরই মুখ গম্ভীর। জামা প্যান্টে মারামারির কোনো চিহ্ন নেই দেখে তিনি খানিকটা আশ্বস্ত হলেন, তবে মুখের ভাব তাকে অস্বস্তিতে ফেলল। সকালে শোনা কথাগুলো বোধহয় ওদের মন থেকে মুছে যায়নি। গাড়িতেই ওরা প্যান্ট শার্ট বদলে খাবার খেয়ে নেয়, কিন্তু আজ খানিকটা খেয়ে রেখে দিল, পোশাক বদলালো না। ড্রেস চেঞ্জ করবি না? গাড়ি চালাতে চালাতে তপতি বললেন। না। চিনু বলল, খেলবি না? ভালো লাগছে না মা, এই স্কুলে আর পড়ব না। চিনুর স্বরে ক্ষোভ আর বিরাগের সঙ্গে তিক্ততা মাখানো রয়েছে। মিনু চুপ করে আছে। তপতি উত্তর দিলেন না। তিনি বুঝতে পারছেন দুজনের মনের অবস্থা। এখন কথা না বলাই ভালো। জমে ওঠা রাগ আর বেদনা ওরা বার করে দিক আগে। সহদেব অপেক্ষা করছিলেন। তপতি নিজেই বললেন, আজ আর ওয়ার্কআউট করাবেন না সহদেব বাবু, ওদের মন খুব বিক্ষিপ্ত রয়েছে। সে কি, একটা তো মোটে টুর্নামেন্ট জিতলো, এখনো অনেক জিততে হবে মিনুকে। আমি তো ঠিক করে রেখেছি ওকে এবছরই কলকাতার সব টুর্নামেন্টে নামাবো। তা নামাবেন, কিন্তু আজ থাক। কারণটা আমি পরে বলছি। বরং ওরা নিজেদের মধ্যে খেলুক, তাহলে মনটাকে কিছুটা গুছিয়ে নিতে পারবে। সহদেব দুজনকে ডাকলেন। ড্রেস করনি কেন? যাও চেঞ্জ করে এসো। আজ দুজনে সেকেন্ড সার্ভ প্র্যাকটিস করো। মিনু, কাল 3টে ডাবল ফল্ট করেছো। আজ আমি কোর্টে নামবো না। মুখ নিচু করে গোয়ারের মতো মিনু দাঁড়িয়ে রইল। চিনু? আমিও না। সহদেব চোখে প্রশ্ন নিয়ে তপতির দিকে তাকালেন। তাহলে আজ থাক, তপতি বললেন। বেশ, তাহলে মন গুছিয়ে নেবার খেলাই ওরা খেলুক। সহদেব একটা বল তাদের হাতের র্যাকেটের ওপর রেখে ঝাঁকুনি দিয়ে বলটাকে প্রায় 15 ফুট শূন্যে তুলে দিলেন। পরন্ত বলটা তার ছোঁয়ার সঙ্গে সঙ্গে র্যাকেটটা নিচে নামিয়ে দিতে দিতে বলটাকে তিনি তাঁতের ওপর স্থিরভাবে বসিয়ে নিলেন, যেন জালে ধরা পড়ল বলটা। 2-3 করলেন। মিনু, র্যাকেট নাও। বলেছ যখন কোর্টে তোমায় আজ নামতে হবে না, এখন তুমি ওদিকে 20 পা যাও। নির্দেশ মতো কোর্টের বাইরের জমিতে মিনু গুনে গুনে 20 পা দূরত্বে গেল। সহদেব র্যাকেটে রাখা বলটা ছুড়ে দিয়েই বললেন, র্যাকেটে ধরো। মিনু র্যাকেট আলতো করে বলের সঙ্গে নামিয়ে নিতে নিতে তাঁতের ওপর বলটা ধরল। ছুঁড়ে দাও যেমন ভাবে আমি দিলাম। এরপর সহদেব বলটাকে মিনুর পেছনে দুপাশে কখনো বা 5 গজ সামনে পাঠাতে লাগলেন। মিনু নিখুঁতভাবে প্রতিটি বল র্যাকেটে ধরে পাঠিয়ে দিল। সহদেব ইশারা করলেন চিনুকে। তুমি এবার আমার জায়গা নাও। এটা করে যাও, তাহলে টাচ তৈরি হবে, কন্ট্রোল আসবে। কথাগুলো বলে তিনি তপতির পাশে এসে বসলেন। হ্যাঁ, বলুন, কি বলবেন? তপতি সকালে তার অভিজ্ঞতার কথা জানিয়ে বললেন। ওরা কতটা দাগা পেয়েছে বুঝতেই পারছেন। খেলতে এত ভালোবাসে, অথচ খেলতে চাইল না। শুনতে শুনতে সহদেবের মুখ থমথমে হয়ে গেল রাগে। কিছুক্ষণ কথা না বলে মুখ নামিয়ে রইলেন। একসময় মুখ তুলে বললেন, দিদি, খেলাটা কোর্টে যতটা না হয় তার থেকেও বেশি হয় মনে। আর
মন যদি এইসব কথা শুনে ছত্রাকার হয়ে যায় তাহলে খেলার অবস্থাটাও তাই হবে। ওদের যদি আর একটু বয়স বা অভিজ্ঞতা হতো তাহলে নিজেরাই নিজেদের সামলাতে পারত। এই কাজটা কিন্তু এখন আপনাকেই করতে হবে। ওদের আড়াল করা, ওদের মনের চারপাশে দেওয়াল তুলে শুধু ছাত্রা খুলে রাখা, সেখান দিয়ে টেনিস ছাড়া আর কিছু যেন না দেখতে পায়। পারবেন? পারতে হবে। মিনু, চিনু, তোমরা কি হতে চাও? তোমাদের জীবনের লক্ষ্য কি? বড় টেনিস প্লেয়ার হতে চাই। আমিও। খাবার টেবিলে ছড়ানো বই, খাতা, স্কুল ব্যাগ। তপতির ডান দিকে চিনু, টেবিলের ওধারে মিনু। কোর্ট থেকে ফিরে প্রতি সন্ধ্যার মতো তিনি ছেলেদের নিয়ে পড়াতে বসেছেন। চিনুকে অঙ্ক বুঝিয়ে দিয়ে প্রশ্নমালা থেকে 10টা প্রশ্ন করতে দিয়েছেন। তারপর মিনুকে করতে দেওয়া ট্রান্সলেশন সংশোধন করতে করতে হঠাৎই তিনি ছেলেদের প্রশ্নটা করলেন। বসার ঘরে সোফায় শুয়ে তন্ময় খবরের কাগজ পড়ছেন। কাগজটা নামিয়ে তিনি দরজা দিয়ে এক পলক তাকিয়ে আবার পড়তে শুরু করলেন। বড় প্লেয়ার হতে গেলে প্রথমে কি দরকার? উত্তরটা দুই ছেলেরই বহুবার মায়ের কাছ থেকে শোনা আছে। কঠোর পরিশ্রম, মিনু বলল। আর লক্ষ্য পূরণের জন্য মনকে, চিনু দাদার দিকে তাকালো। একমুখীন করতে হবে। মিনু সম্পূর্ণ করে দিল। তোমরা কি তাই করছো? তপতি ছেলেদের যখন গভীর কোনো কথা বলেন তখন তুই হয়ে যায় তুমি। আজ তোমরা কোর্টে নামতে চাইলে না কেন? তোমাদের লক্ষ্য বড় প্লেয়ার হওয়া, কিন্তু আজে বাজে কথা শুনে। আজে বাজে? প্রণবেন্দু যে কথাটা বলল সেটা আজে বাজে? রাগে ফুঁসে উঠল মিনু। হ্যাঁ, আজে বাজে। শান্ত ধীর স্বরে তপতি কথাটা বলে ছেলের চোখের দিকে তাকিয়ে রইলেন। মিনু চোখ নামিয়ে নিল। তুমি জানো, পরিশ্রম করে কোনো অন্যায় সুযোগ না নিয়ে 5 জন প্লেয়ারকে পরিচ্ছন্নভাবে হারিয়ে কাপটা জিতেছ। নিজের কাছে তুমি সৎ, এটাই হলো বড় কথা, একমাত্র কথা। জেতার জন্য তোমার মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি পেয়েছ। তোমার কাজ এই অনুভূতিটাকে বাঁচিয়ে রাখা। তা করতে পারলে দেখবে একটা দুর্লভ ট্রফি তুমি জিতে ফেলেছ। তপতি কথা শেষ করে মিটিমিটি হাসতে লাগলেন। চিনু মিনু উৎসুক কৌতূহল ভরে তার দিকে তাকিয়ে রইল। নিজেকে নিজের ভালো লাগছে, এটাই হলো ট্রফি। আর এই ট্রফিটা তোমাদের জিততে হবে। সেজন্য যা কিছু সুন্দর জিনিস সংগ্রহ করে মনে ভরে রাখতে হবে। তা করতে পারলে দেখবে মন একমুখীন হয়েছে। কুৎসা, ঈর্ষা, রটনা এসব হলো আবর্জনা। এগুলো দিয়ে মন ভরিয়ে ফেললেই দেখবে তোমাদের ভেতর দুর্গন্ধ জমে উঠেছে, শ্বাস নিতে পারছো না, ছটফট করছো। তখন মন আর একমুখীন হতে পারবে না। তোমরা বড় প্লেয়ার কেন, কিছুই হতে পারবে না। তপতির নম্র স্বর সারা ঘরে একটা গম্ভীর পরিবেশ তৈরি করেছে। মিনু এক দৃষ্টে টেবিলের একটা বইয়ের দিকে তাকিয়ে, চিনু ইরেজারটাকে নখ দিয়ে খুঁড়ছে। তপতি আর চোখে দেখলেন বসার ঘরের দরজায় দাঁড়িয়ে তন্ময় নিঃশব্দে হাসছেন। তাই বলে আমরা হজম করে যাব? চিনু এখনো মানতে পারছে না সকালে স্কুলের ঘটনাটা। হজম করতে না পারলে করো না। আমরা কত আশা নিয়ে তোমাদের দিকে তাকিয়ে। তোমরা বড় প্লেয়ার হবে, আমাদের বুক গর্বে ভরে উঠবে। আমাদের দেখে লোকে বলবে, ওই যে মৃন্ময় বসু মল্লিকের মা, ওই যে চিন্ময় বসু মল্লিকের বাবা। আর আমরা বলবো, ওই দেখো আমাদের মিনু, ওই দেখো আমাদের চিনু। ওদের জন্য আমরা কত কষ্ট করেছি, কত অপমান কুৎসা সয়েছি। আজ দেখো ওদের কত নাম, কত যশ। ওরা বাবা মার মুখ রেখেছে, ওরা বাবা মাকে ভালোবাসে।
তপতি থেমে গেলেন মিনুর চোখ ছলছল করছে দেখে। চিনু দুহাতে আঁকড়ে মায়ের ডান বাহুতে মুখ চেপে ধরল। কিন্তু মিনু আর চিনু একটা বড় ভুল করে বসল। মায়ের কথা না শুনে ওরা লক্ষ্য থেকে সরে গিয়ে মনকে অশান্তিতে ভরিয়ে তুলল। তাই ওরা বড় হতে পারল না। মা আর বাবাকে দুঃখ দিল। কেউ আর বলবে না, ওই যে মৃন্ময় বসু মল্লিকের মা, ওই যে চিন্ময়। তপতিকে থেমে যেতে হলো। হঠাৎ দাঁড়িয়ে উঠে মিনু টেবিলের বইগুলোকে দুহাত দিয়ে ছত্রাখান করে টেবিলে একটা ঘুষি বসিয়ে চিৎকার করল, না না না। তারপরই সে ছুটে নিজেদের ঘরে চলে গেল। চিনু, তপতির বাহু কামড়ে ধরেছে চিনু। আমি হজম করব। মিনিটখানেক পর ব্যস্ত হয়ে বেলা হাজির হলো। কি হয়েছে গো বৌদি? মিনু বিছানায় উপুর হয়ে ফুপিয়ে কাঁদছে কেন গো? ও কাঁদছে আরে কামড়াচ্ছে। কি করি বলো তো? কৃত্রিম অসহায়তা ফোটালেন তপতি তার গলায়। দিন কয়েক পর তপতি কোর্টের ধারে বসে চিনু মিনুকে দাঁড় করিয়ে সহদেব কথা বলছেন। ভলি মারার জন্য, রিফ্লেক্সের স্পিড বাড়াবার জন্য, তোমাদের কবজির আর হাতের জোর বাড়াবার জন্য নেট গেম প্র্যাকটিসটা আজ অন্যভাবে করতে হবে। বাঁ হাতটা পিঠে ঠেকিয়ে তোমাদের খেলে যেতে হবে। ব্যালেন্সের জন্য একটা হাত না থাকলে দেখবে তোমাদের আরও চটপট মুভ করতে হচ্ছে। উপরন্তু যাবতীয় চাপ পড়বে ডান হাতের ওপর। ব্যাপারটা বুঝতে পেরেছ? দুজনে মাথা নাড়ল। এবার করে দেখা যাক। 5 মিনিটের মধ্যে দুজনেই 3-4 বার কোর্টে পড়ে গেল ভারসাম্য হারিয়ে। আস্তে খেলো, আস্তে। প্রথম দিনেই অত ফার্স্ট মুভ করতে চেও না। মিনু, ব্যাক হ্যান্ডটা বড় দেরিতে হিট করছো, তাই বল বাইরে যাচ্ছে। আরও তাড়াতাড়ি র্যাকেটটা পেছনে নাও। মাথাটা নামিয়ে দাও স্ট্রোক নেওয়ার সময়। লফটা আরও তুলে দাও চিনু। সূর্যের দিকে তাকাতে মিনুকে বাধ্য করো। সহদেব সমানে চিৎকার করে গেলেন এবং 10 মিনিট পরই ছেলে দুটি দাঁড়িয়ে পড়ে হাঁফাতে শুরু করল। কি হলো? সহদেব ধমকে উঠলেন। স্যার, 2 মিনিট। মিনু আবেদন জানালো। সহদেব ঘড়ি দেখতে লাগলেন। 2 মিনিট হয়ে গেছে, স্টার্ট। বিকেল গড়িয়ে গেছে। চারদিক ধূসর হয়ে উঠছে। গাছে গাছে পাখিদের কিচির মিচির। চিনুমিনু ক্লাবের কলে মুখ হাত পা ধুয়ে ফিরে এলো। 4টে ক্লাব টুর্নামেন্টে তোমাদের এন্ট্রি করিয়েছি। 2টো হবে হার্ড বোর্ডে। শ্যামবাজার, কাশীপুর, অর্ডিন্যান্স, স্যাটারডে। টানা প্রায় 1 মাস। নানা রকম কোর্টে, নানা কন্ডিশনে, নানা ধরনের প্লেয়ারদের সঙ্গে তোমাদের এখন খেলা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের ডেভেলপমেন্টের জন্য। সহদেব জুতোর ভেতর থেকে কাকড় ঝেড়ে ফেলে ফিতে বাঁধলেন। 1 মাস তাহলে স্কুল করা হবে না? মিনু মনে করিয়ে দিল। তা হবে না। যদি কলকাতায় থাকতে তাহলে হাফ স্কুল করেও খেলতে যেতে পারতে, কিন্তু এখান থেকে পৌঁছতেই তো 1.5-2 ঘন্টা লেগে যাবে। স্কুল কামাই করতেই হবে। সহদেব চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন। 1 মাস কামাই করলে আমাদের তো নাম কেটে দেবে। তপতি গলা খাঁকারি দিয়ে বললেন, আমি বরং একবার হেডমাস্টার মশাইকে বলে দেখি যদি মাসখানেকের জন্য ছুটি দেন। যদি না দেয়? চিনুর চোখে সংশয়। না দিলে কি আর করা যাবে, নাম কেটে দিলে দেবে। তপতি সহজ সুরে কথাগুলো বললেন, কিন্তু ঋজু ভঙ্গিতে। কেউ যদি অসুখে পড়ে 1 মাস স্কুলে না যায়, তাহলে কি তার নাম কাটা যাবে? আমাদের তো অসুখ নয়। চিনুর আবার সংশয়। তার থেকেও বড় ব্যাপার, সুস্থ থাকার জন্য খেলা। হয়েছে এবার? চলো সহদেববাবু, আপনি টুর্নামেন্টের তারিখগুলো যদি দেন তো কথা বলতে সুবিধে হবে। তবে একটা কথা, ছুটি না দিলেও ওরা কিন্তু খেলতে যাবে। 1 সপ্তাহ পর তপতি দেখা করলেন হেডমাস্টারের সঙ্গে।
তপতির কথা শুনে পুরো 15 সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে থেকে তিনি বললেন, ছেলে দুটো লেখাপড়া শিখে মানুষ হোক, বড় হোক, এটা কি আপনি চান না? মানুষ হোক এটা তো অবশ্যই চাই, কিন্তু লেখাপড়া শিখলেই মানুষ হবে এই ধারণাটাও তো ঠিক নয়। জীবনের আরও অনেক ক্ষেত্র রয়েছে যেখান থেকে বড় হওয়া যায়। ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, নাচের মধ্যে দিয়ে যেমন, তেমনি খেলার মধ্যে দিয়েও তো বড় হওয়া যায়, সমাজে প্রতিষ্ঠা লাভ করা যায়। এই স্কুলের সব ছেলেই কি স্টার পেয়ে পাশ করে? আমার ছেলেরাও নয় স্টার লেটার পাবে না, কিন্তু অন্যদিকে তো স্টার পেতে পারে। তপতির গলা আবেগে একটু চড়ে গেল। সেটা বুঝতে পেরেই তিনি লজ্জিত হয়ে পড়লেন। তা ঠিক, সবাই স্টার লেটার পায় না। হেডমাস্টার গম্ভীর মুখে সামনে ঝুঁকে বললেন, মৃন্ময় চিন্ময় স্ট্যান্ড করে না বটে, কিন্তু পরীক্ষার রেজাল্টও খারাপ নয়। কিন্তু এতদিন স্কুল কামাই করে খেলে বেড়ানো, এটা আমি সমর্থন করতে পারছি না। আমরা ঝুঁকি দিয়ে দুজনকে টেনিস প্লেয়ার তৈরি করছি। আপনিও একটু ঝুঁকি নিন না আমাদের সঙ্গে। এই স্কুলের দুটি ছেলে যদি খেলায় নাম করে, তাহলে তো স্কুলেরও সুনাম হবে। তপতি আশা ভরে হেডমাস্টারের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো স্কুলের সুনাম কথাটায় বোধহয় কাজ হয়েছে। হেডমাস্টার ঠোঁট টিপে মাথা নাড়লেন। চোখ দুটো একটু বড় হলো। 1 মাস স্কুলে না এলে পড়াশোনায় পিছিয়ে পড়বে। আমি বাড়িতে পড়িয়ে সেটা মেকআপ করে দেব, গ্যারান্টি দিচ্ছি। বেশ, ওরা খেলুক। মিসেস বসু মল্লিক, এই ফেভার কিন্তু এই একবারই, আর কিন্তু দেব না। আশা করি আপনিও আর চাইবেন না। চাইব না। মিনু 4টে টুর্নামেন্টের 3টিতে জুনিয়র চ্যাম্পিয়ন হলো, একটা সেটও না হারিয়ে। চিনু 3টির 2টিতে কোয়ার্টার ও 1টিতে সেমিফাইনালে উঠেছিল। সহদেব শুধু অর্ডিন্যান্স ক্লাবের টুর্নামেন্টে মিনুকে সিনিয়র বিভাগে এন্ট্রি করিয়েছিলেন ওর যোগ্যতা ও ক্ষমতা পরীক্ষা করার জন্য। সেমিফাইনালে উঠে সে ভারতের ডেভিস কাপার প্রেমজিৎ লালের সামনে পড়ে। 2-6, 3-6 হেরে যায় মিনু। ম্যাচটা গড়িয়েছিল 65 মিনিট। প্রতিটি পয়েন্টের জন্য মিনু লড়াই করেছে, আর সেটাই ভালো লেগেছে দর্শকদের, বিশেষ করে বেঙ্গল লন টেনিসের প্রেসিডেন্ট ভাস্কর মুখার্জির। তিনি অল ইন্ডিয়া লন টেনিসেরও ট্রেজারার। মিনুকে কাছে ডেকে বললেন, শুনলাম তুমি সহদেবের হাতে তৈরি, তাহলে তো আর কিছুই বলার নেই। তবে এখন তুমি স্টেট আর ন্যাশনাল লেভেলে খেলার কথা ভাবো। প্রেমজিতের কাছে তুমি যে হারবে, এটা আমি ধরেই নিয়েছিলাম, কিন্তু কিভাবে হারো সেটাই দেখার ছিল। আমি খুশি তোমার খেলা দেখে। বয়স কত? 14 পড়েছি। ভাস্কর মুখার্জির ভুরু উঠে গেল। তোমাকে তো 16-17 ভেবেছিলাম। এই বয়সেই প্রেমজিতের কাছ থেকে 5টা গেম নিয়েছ। মিনুর পিঠ চাপড়ে তিনি অন্য লোকের সঙ্গে কথায় ব্যস্ত হলেন। ওদের কাছেই দাঁড়িয়েছিলেন এক ইংরেজি কাগজের সাংবাদিক। তিনি ভাস্কর মুখার্জির কথা শুনেছিলেন। সাংবাদিক এক ফাঁকে তাকে জিজ্ঞেস করেন, বসু মল্লিক সম্পর্কে আপনার ধারণা কি? ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং জুনিয়র্স ইন দ্য কান্ট্রি। পরদিন সাংবাদিক তার রিপোর্টে 2টি বাক্য লিখলেন মিনু সম্পর্কে। বসু মল্লিকের বয়স মাত্র 14, কিন্তু লালকে ব্যস্ত রেখে এসে 5টা গেম ছিনিয়ে নিয়েছে। টেনিস রসিকদের ধারণা, এই কিশোর ভারতীয় টেনিসে একদিন উজ্জ্বল তারকা হয়ে উঠবে। পরদিন তপতি বাক্য 2টি পড়তে পড়তে চোখের জল ধরে রাখতে পারলেন না। একদিন উজ্জ্বল তারকা হয়ে উঠবে, এই স্বপ্নই তো তাদের চালিয়ে নিয়ে এসেছে 5টা বছর। সকালে খাবার টেবিলে কাগজটা সকলের হাতে ঘুরল। এর আগে মিনু যে 3টে টুর্নামেন্টে জুনিয়র খেতাব জিতেছে, তাতে শুধু সিনিয়রদের ফল কাগজে বেরিয়েছিল, আর এবার নামের সঙ্গে 2টো কথাও। তন্ময় বললেন,
এর কারণ অবশ্য প্রেমজিৎ লালের সঙ্গে খেলেছে বলে। তপতি প্রতিবাদ করলেন, সে তো অনেকেই খেলেছে, কই এমন ভাবে তো তাদের সম্পর্কে লেখা হয়নি। সহদেব বাবু, মিনুর সম্পর্কে যা বলা হয়েছে সেটা এখনই বলার মতো খেলা কি খেলেছে? তন্ময় সিরিয়াস স্বরে জানতে চাইলেন। ভাস্কর মুখার্জি বহু বছর ধরে বহু প্লেয়ারকে দেখেছেন। তিনি আমাকে বলেছেন কৃষ্ণন, প্রেমজিৎ, জয়দীপের পরের একটা ব্যাচ তৈরির জন্য AILTA 4জন জুনিয়রকে ইউরোপ ট্যুরে পাঠাবে। মিনু যদি জুনিয়র ন্যাশনালের সেমিফাইনালেও উঠতে পারে তাহলে ট্যুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সহদেব মিনুর দিকে তাকালেন, মুখে পাতলা হাসি। মুখ নামিয়ে মিনু ভাত খেয়ে যাচ্ছে। পারবি না মিনু? তন্ময় আশান্বিত স্বরে জানতে চেয়ে একটা ইতিবাচক উত্তরের আশায় তাকালেন। মুখ না তুলে মিনু ভাত মুখে একটা শুধু শব্দ করল, যেটা হ্যাঁ বা না দুই হতে পারে। সেমিফাইনালে যেতে পারবি? তন্ময় আবার বললেন। তন্ময়বাবু, এসব কথা থাক এখন। সহদেব প্রসঙ্গ ঘোরাবার জন্য তাড়াতাড়ি যোগ করলেন, আগে জুনিয়র বেঙ্গলটা উতরুক, ধাপে ধাপে জিনিসগুলো হওয়া ভালো। খাওয়া শেষ করে মিনু হাত ধোয়ার জন্য উঠে যেতেই সহদেব বললেন, জুনিয়র ন্যাশনাল নিয়ে একটা কথাও ওকে বলবেন না। অযথা মনের ওপর একটা প্রেশার তৈরি হবে। আপনাদের আশা যত বাড়বে প্রেশারটাও তত বাড়বে। বাচ্চা ছেলে সেটা নিতে পারবে না। আপনি ঠিকই বলেছেন। কথাটা বলে তপতি চাহনি দিয়ে স্বামীর ভৎসনা জানালেন, চিনু, এসব নিয়ে কারোর সঙ্গে গল্প করবে না। খাওয়া চিনুরও শেষ হয়েছে। চেয়ার থেকে উঠতে উঠতে এসে বলল, খবরের কাগজটা আমি স্কুলে নিয়ে যাব, সবাইকে দেখাবো। নর্থ ক্যালকাটার কাপ জেতার থেকেও স্টাফ রিপোর্টারের এই কথাগুলো দাদার মান বাড়িয়েছে। একদম নয় চিনু। তপতি ছিঁড়েছেঁড়া ধনুকের মতো দাঁড়িয়ে উঠলেন। কাউকে কিছু দেখাতে হবে না। এখানকার কারোর কোনো প্রশংসা আমার দরকার নেই, আমার ছেলেদেরও দরকার নেই। তপতি উত্তেজনায় কাঁপছেন। চিনু, যদি তুমি এই কাগজ নিয়ে কাউকে দেখাও বা কাউকে এর উল্লেখ পর্যন্ত করো তাহলে র্যাকেট দিয়ে তোমার পিঠ ভাঙব। তুই নয় তুমি। মার মুখের দিকে তাকিয়ে চিনু বুঝে গেল র্যাকেট তার পিঠের সঙ্গে মাথাও ভেঙে দিতে পারে। সে একটি কথাও আর না বলে বেরিয়ে গেল। তপতির হঠাৎ এমন আচরণে তন্ময় ও সহদেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। এভাবে ওকে রেগে উঠতে তারা কখনো দেখেননি। এখানকার কয়েকটা লোক এমন সব কথা উঠিয়েছে যা শুনলে মনে হবে পৃথিবীটা খুব খারাপ জায়গা। আমি চাই ছেলেরা জানুক পৃথিবীটা খুব ভালো জায়গা। এরপর হয়তো শুনবো কাগজের রিপোর্টারকে টাকা খাইয়ে লিখিয়ে নিয়েছি। এরা সব কিছুই বলতে পারে। তপতি বেরিয়ে গেলেন গাড়ি বের করতে। সহদেব নিচু গলায় বললেন, দিদিকে কিন্তু আর রাগতে দেবেন না, তাহলে ছেলেদের ক্ষতি হবে। আমি কি রাগিয়েছি নাকি? রাগ বহুদিন জমেছিল, আজ সেটা ফেটে বেরোলো। তবে এইটুকু বলতে পারি, আর কখনো রাগবে না। তন্ময় নিশ্চিত স্বরে জানালেন। বাইরে হর্ন বাজল। মিনু চিনু স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। তাহলে এবার? তন্ময় বললেন। এবার জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়নশিপ। সহদেব আর মোড়া ভাঙলেন। ছেলেদের পৌঁছে দিয়ে ফেরার সময় তপতি একটা শক্ত মলাটের সাদা এক্সারসাইজ খাতা কিনে আনলেন। বাড়ি এসে দেখলেন তন্ময় স্নান করতে কল ঘরে গেছেন। খবরের কাগজ থেকে টেনিস ম্যাচের রিপোর্টের অংশটি কাঁচি দিয়ে কেটে গন্ধ লাগিয়ে তিনি কাটিংটা খাতার প্রথম পাতায় সেঁটে দিলেন। অফিসে যাওয়ার সময় খবরের কাগজটা খাওয়ার টেবিলে ভাঁজ করা পড়ে আছে দেখে তন্ময় থমকে গেলেন। তপতি রান্নাঘরে। সেদিকে দুবার তাকিয়ে চট করে কাগজটা তুলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অফিসে প্রথমেই তিনি গেলেন ম্যানেজিং ডিরেক্টরের ঘরে। তিনি ব্যস্ত টেলিফোনে কথা বলায়। তন্ময় খবরের কাগজটা হাতে নিয়ে মুখ হাসি হাসি করে দাঁড়িয়ে রইলেন। কি ব্যাপার বসু মল্লিক?
এমডি ফোন রেখে বললেন, স্যার, আজকের কাগজে আমার বড় ছেলে সম্পর্কে দুটো সেন্টেন্স আছে, দেখুন। তন্ময় গর্বিতভাবে স্পোর্টসের পাতাটা খুলে কাগজটা হাতে দিয়ে মুখ ফ্যাকাশে করে ফেললেন। কি হলো? স্যার, একটা গোলমাল হয়ে গেছে। রিপোর্টটা কেউ কেটে নিয়েছে, বোধহয় আমার স্ত্রী। আই এম ভেরি সরি। তন্ময় কাচুমাচু। এমডি হাসি চেপে হাত বাড়িয়ে র্যাকে রাখা 3-4টে খবরের কাগজের থেকে একটা তুলে নিলেন। পাতা উল্টে বললেন, এই খবরটা? হ্যাঁ হ্যাঁ। তন্ময়ের ধরে যেন প্রাণ এলো। এমডি দুবার পড়লেন, ভ্রু কয়েকবার উঠল নামল। তন্ময়ের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, 5টা গেম নিয়েছে, আ বিগ অ্যাচিভমেন্ট। বেঙ্গল লন টেনিসের প্রেসিডেন্ট বলেছেন যদি ন্যাশনালের সেমিফাইনালেও উঠতে পারে তাহলে ইউরোপ ট্যুরের জন্য মিনু সিলেক্ট হতে পারে। এমডি চোখ কুচকে বললেন, ইউরোপ ট্যুরে? বলেন কি, এই মহাদেবপুর থেকে ইউরোপে খেলতে যাবে? বাই গড, এটা তো আমাদের পক্ষে খুব গর্বের ব্যাপার হবে। বুক পকেট থেকে পার্কার ফাউন্টেন পেনটা তুলে নিয়ে তন্ময়ের হাতে দিয়ে বললেন, মৃন্ময়কে আমার উপহার। বেঙ্গল লন টেনিস অ্যাসোসিয়েশনের অফিসে রাজ্য জুনিয়র চ্যাম্পিয়নশিপ শুরুর 2 দিন আগে খেলার ফিক্সচার দেখে সহদেবের চোখ কুচকে উঠল। 32 জনকে নিয়ে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। ফিক্সচারের ওপরের দিকে 16 জনের মধ্যে রয়েছে অরুণ মেটা, তলার দিকে 16 জনে রয়েছে মিনু, সেই সঙ্গে চিনুও। দুজনেই যদি তাদের প্রথম দুটো ম্যাচ জেতে তাহলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে 2 ভাই। সহদেব চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা তাহলে কি দাঁড়াবে? সন্দেহ নেই মিনুই জিতবে। চিনু হরিণের গতিতে তার খেলায় উন্নতি করেছে, কিন্তু মিনু করেছে চিতাবাঘের গতিতে। দুজনের মধ্যেকার ব্যবধানটা এতই যে মিনু তার অর্ধেক খেলা খেলেই চিনুকে স্ট্রেট সেটে হারাবে, কিন্তু এর ফলে কোনো খারাপ প্রতিক্রিয়া ঘটবে না তো? 2 ভাইয়ের মধ্যে এত মনের মিল, একের জন্য অপরের এত ভালোবাসা, হরিহর আত্মার মতো দুজনের সম্পর্ক, তাতে চির ধরবে না তো? সহদেব বুঝে উঠতে পারছেন না মিনুর মনে ভাইকে হারিয়ে দেওয়ার দুঃখটা কতখানি বাজবে, কতদিন ধরে তাকে মানসিক অবসাদের মধ্যে রাখবে। চিনুর মনেও অভিমানের মেঘ কতটা জমবে সেটাও তার অনুমানের বাইরে। অবশেষে তিনি ঠিক করলেন ব্যাপারটা ওদের বাবা মায়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। বিষয়টি নিয়ে তিনি ছেলে দুটির সামনে আলোচনা করতে চান না, তাই ওরা মায়ের সঙ্গে স্কুলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। তন্ময় যখন খেতে বসেছেন তখন সহদেব তাকে সমস্যার কথা জানালেন। তন্ময় শুনেই বললেন, ফিক্সচারটা বদলানো যায় না? অনেক দেরি হয়ে গেছে, এখন বদলানো যায় না। সহদেব মাথা নাড়লেন। কিন্তু ভাইয়ের হাতে ভাই হারবে, এটা তো মেনে নেওয়া যায় না। যাই হোক, তপতি আসুক, ওর সঙ্গে কথা বলে ব্যাপারটার একটা নিষ্পত্তি করুন। তন্ময় বেরিয়ে যাওয়ার পর সহদেব অপেক্ষা করলেন তপতির ফিরে আসার জন্য। মিনিট 10 মধ্যেই তিনি ফিরলেন। দিদি, আপনার জন্যই বসে আছি। তপতি কিছু বলার আগেই সহদেব কথা শুরু করে দিলেন। তার অপেক্ষা করার কারণটা তপতি শুনলেন। এটা নিয়ে এত ভাবার কি আছে? দুজনকে যদি মুখোমুখি হতে হয় হবে। সহদেববাবু, আপনি অযথাই একটু বেশি বেশি ধরে নিচ্ছেন। খেলাটা ভাইয়ের সঙ্গে ভাইয়ের তো হবে না, হবে দুজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। আপনি তো বহুদিন ওদের বলেছেন নেটের ওধারের লোকটা তোমায় খতম করতে চায়, তাই তোমার একমাত্র কাজ আগেই ওকে খতম করে দেওয়া। সবসময় ভাববে ও লোকটা তোমার শত্রু, ও তোমায় দয়া করবে না, তুমিও কখনো দয়া দেখাবে না। সহদেববাবু, এখন কি ওদের অন্যরকম কিছু বলবেন? সহদেব চুপ করে রইলেন। প্রথম রাউন্ডের 16টি ম্যাচ শেষ হওয়ার আগেই বোঝা গেল অন্তত 25 জন খেলোয়াড়ের এই চ্যাম্পিয়নশিপে
খেলার কোনো যোগ্যতা নেই। মিনু তার প্রথম প্রতিদ্বন্দ্বীকে হারালো 6-0, 6-0। 16টা এস সমেত সে ম্যাচটা শেষ করল 35 মিনিটে। চিনু জিতল 6-1, 6-2। দ্বিতীয় রাউন্ডে মিনু জিতল 6-1, 6-0। চিনু হারালো তার থেকে 5 বছরের বড় একজনকে 6-3, 6-1। কোয়ার্টার ফাইনাল খেলার আগের রাতে যখন ঝিঝি পোকার ডাক ছাড়া বিশ্ব চরাচর নিঝুম, তখন মিনু হাত বাড়ালো পাশের খাটের দিকে। চিনুর কাঁধে তার আঙুল ঠেকল। ঘুম আসছে না? না। কি ভাবছিস? অনেকদিন আগে আমায় কুকুরে তাড়া করেছিল, তুই আমাকে আড়াল করে খুশি চালাচ্ছিলি। একটা লোক এসে কুকুর দুটোকে তাড়িয়ে দিল। তুই আমাকে পরে বললি, ভয় কিরে, আমি থাকতে ভয়ের কিছু নেই। এখন আবার বলবি কথাটা কেন? আমার খুব ভয় করছে, কাল তুই বোধহয় ইচ্ছে করে হেরে যাবি। মিনু হাত টেনে নিল। অনেকক্ষণ পরে সে বলল, কাল আমি জিতব, এখন ঘুমো। তপতি আর তন্ময় ইচ্ছে করেই দুই ছেলের খেলা দেখতে কলকাতায় গেলেন না। সন্ধ্যায় সহদেবের সঙ্গে তারা ফিরতেই বাবা মা প্রথমেই দুই ছেলের মুখের দিকে তাকিয়ে খেলার ফল বোঝার চেষ্টা করলেন। দুজনের মুখেই তৃপ্তির ছোঁয়া লেগে তারা সহদেবের দিকে তাকালেন। সেখানেও সুখের আভাস। 6-3, 7-5। চিনু যে এমন খেলা খেলবে ভাবতে পারিনি। আপনারা যদি যেতেন তাহলে খেলার মতো খেলা একটা দেখতে পেতেন। কোর্টের ধারে অন্তত 60 লোক জমে গেছিল। এত লোক এখনো কোনো ম্যাচে হয়নি। সেকেন্ড সেটটা নরেশ কুমার দেখে বলল, ছোট ভাইয়ের টাচ খুব ভালো, কৃষ্ণানকে মনে পড়িয়ে দেয়, কিন্তু পাওয়ার আর স্পিড এই দুটোতেই ও বড় ভাইয়ের থেকে পিছিয়ে রয়েছে। এমন হাড্ডাহাড্ডি ম্যাচ দেখে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এরা দুই ভাই। রীতিমতো লড়ে মিনুকে জিততে হয়েছে। যাক, আমার দুশ্চিন্তা দূর হলো, বোধহয় আপনারও। তপতি বললেন সহদেবকে, কোথায় দূর হলো? এখন তো চিনো স্পিড আর পাওয়ার নিয়ে আমায় ভাবতে হবে। এখানে দুজনের মধ্যে খেলায় তো এমন প্রচন্ডভাবে ভেতরের জিনিস বেরিয়ে আসে না, যা আজকে দেখা গেল। আম্পায়ারের উঁচু চেয়ারের দুপাশে দুটি চেয়ার, তার একটি মৃন্ময় বসু মল্লিকের জন্য, অপরটি অরুণ মেটার। মিনু তার র্যাকেট কভারের চেন টেনে খুলল। স্যারের উপদেশ মনে পড়ল, যতক্ষণ না রেডি হচ্ছ ততক্ষণ কোর্টে নামবে না। বাঁ কবজিতে সোয়েটলেটটা আর একবার ঘুরিয়ে একটু তুলল। এখন তার দৃষ্টি পরিষ্কার হয়ে এসেছে। র্যাকেটটা চোখের সামনে ধরে হাতের তালুতে আঘাত করে তাঁতের বাঁধন টান টান আছে কিনা অনুভব করল। বাতাসে কয়েকবার সে র্যাকেট চালিয়ে ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ড মারল। দেয়ার উইল বি আ 3-minute নক আপ, আম্পায়ার জানিয়ে দিলেন দুজনকে। মিনু প্রথম বল মারার আগে হাতের খিল ছাড়াবার জন্য র্যাকেটটা ঘোরাতে লাগল। অরুণ বেস লাইনে এগিয়ে গেছে। এরপর দুজনে র্যালি শুরু করতেই মিনুর হাতের আড়ষ্টতা কেটে যেতে লাগল। চারপাশের দর্শক, বাবা মা, স্যার আর চিনুকে চোখের বাইরে রেখে ধীরে ধীরে সে তার দৃষ্টিকে গুটিয়ে আনল সাদা লাইন কাটা ঘাসের জমির মধ্যে, যে জমিতে শুধু টেনিস বল আর অরুণ মেয়েটাকে নিয়ে এবার সে থাকবে। 1 more minute। অরুণ পরপর দুটো বলই নেটে মারল। মিনুর মনে হলো ও ভালো করে হাতটা তুলতে পারছে না। বল নজর করতেও ওর যেন অসুবিধে হচ্ছে। প্রথম সার্ভ করল অরুণ। মিনু একটা পয়েন্টও নিতে না দিয়ে ওর সার্ভিস ভেঙে নিজের সার্ভিস ধরে রেখে 2-0 গেমে এগিয়ে গেল। পরের দুটো গেম
মিনুর সার্ভিস ভেঙে অরুণ দখল করল। 2-2 পর পঞ্চম গেমে শুরু হলো যেন তলোয়ারের খেলা। ভোতা ডগার তলোয়ার নিয়ে অলিম্পিক্সে যে প্রতিযোগিতা হয়, এই বাড়িয়ে দিচ্ছে, পায়তারা করছে, ঝনঝন ঠোকাঠুকি হচ্ছে, একে অপরকে বুঝে নিচ্ছে, সেইভাবে যেন তারা খেলতে শুরু করল। 3-3, 4-4, 5-5। এরপরই খোঁচাখুচি আর আত্মরক্ষার ভঙ্গিটা বদলে এসে গেল আক্রমণ। এবার ভোতা ডগার তলোয়ারের বদলে ওদের হাতে উঠে এলো তীক্ষ্ণ ডগার ধারালো ফলার বাঁকা তলোয়ার। বন বন করে ঘোরাতে ঘোরাতে এবার তারা নিধনের জন্য মেতে উঠল। মিনুর কপাল থেকে গাল আর নাকের দুধার দিয়ে ঘাম ঝরছে। আঙুল দিয়ে কপাল থেকে ঘাম মুছল। সে জানে অরুণের থেকে তার শরীর মজবুত, ফুসফুসের ক্ষমতাও বেশি। এখন তাকে শুধু একটা কাজই করতে হবে, কোর্টে টিকে থাকা আর অরুণকে ছুটিয়ে খাটিয়ে ধীরে ধীরে যন্ত্রণার মধ্যে নিয়ে ফেলা। প্রথম সেট মিনু জিতল 7-5। দ্বিতীয় সেট অরুণ পেল 8-6। তৃতীয় সেটে আবার শুরু হলো জাতা কলে পেশাই। ঘাসের কোর্টে খেলার ধরন হয় সার্ভ আর ভলি। পয়েন্ট জেতা হয় খুব অল্প সময়ে, কিন্তু মিনু খেলার ধরনটা এমনই মন্থর করে দিয়েছে যেন খেলা ক্লে কোর্টে। বুদ্ধিটা বলা বাহুল্য সহদেবের। অরুণকে তার স্বাভাবিক খেলা খেলতে না দেওয়ার জন্যই এই কৌশল। কিছুদিন আগেই সৈদুলের কাছ থেকে সহদেব শুনে নিয়েছেন অরুণ সহনশীলতা বাড়াবার জন্য দৌড়োয় না। ওকে অবসন্ন করে শেষ করে দেওয়ার নির্দেশ মিনুকে তিনি দিয়েছেন। এখন দুজনেই পরীক্ষায় নেমেছে শরীর আর মন কতক্ষণ কষ্ট সইতে পারবে তাই নির্ধারণের জন্য। কতক্ষণ অরুণ মনে রাখতে পারবে খেলায় সে জিততে চায়। যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য মিনুর আগে আগুনের ওপর থেকে এসে কখন হাত সরিয়ে নিয়ে যে তার বাসনা জুড়িয়ে ফেলবে, তারই খেলা চলছে। অরুণ বুঝতে পেরেছে মিনুর কৌশল। মরিয়া হয়ে এবার সে চেষ্টা শুরু করল দ্রুত পয়েন্ট জেতার জন্য। র্যালি কমিয়ে একটা মার থেকেই পয়েন্ট জেতার জন্য সে শট নিতে থাকল। কোর্টের এধার ওধার থেকে প্রায় অসম্ভব শট ছোটাছুটি করে নিল। মিনুর র্যাকেট ধরা মুঠোয় আঙুলের ছাল উঠে গেছে। জড়ানো টেপের ফাঁক দিয়ে ঘাম ঢুকে আঙুল জ্বলছে। সে মুঠো শক্ত করল। দর্শকরা শ্রান্ত হয়ে পড়েছেন টেনশনের জন্য। নিঃশ্বাস ধরে রেখে বেশিক্ষণ খেলা দেখা যায় না। অনেকে চেয়ার থেকে উঠে কিছুক্ষণ পর ফিরে এলেন। তখন কোর্টে খেলোয়াড় দুজনও তাদের কাঁধে, তাদের মুঠোয়, পায়ের তলায় এবং হাজার হাজারবার সার্ভিস করায় 5-6 মাইল দৌড়নোয় সাহায্য করা পেশিগুলোর সেই শ্রান্তি বোধ করছে। বোধ করেও তারা কোর্টে দাঁড়িয়ে পরস্পরের দিকে ওত পেতে একে অন্যকে ডাইনে বায়ে ছোটাচ্ছে, পেছনে হটাচ্ছে, নেট থেকে ঠেলে দিচ্ছে, শরীরকে শাস্তি দিচ্ছে। ক্রমশ চুপসিয়ে আসছে এবং এই রকমই চলবে যতক্ষণ না কোনো একজনের পেশির ওপর থেকে তার মস্তিষ্ক কর্তৃত্ব হারায়। অরুণের মস্তিষ্ক তার 2 পা, 2 হাত এবং 2 চোখের কাছে কাজ করার দাবি জানাতে লাগল। কিন্তু পা দুটো মন্থর হতে শুরু করেছে, হাত দুটো দুর্বল হয়ে পড়েছে আর চোখ দুটো সেকেন্ডের ভগ্নাংশের দেরিতে বল খেলছে। মিনু এবার সংহার শুরু করে দিল। ফেরত দেওয়া অসম্ভব এমন কিছু সার্ভ আর ভলি পর পর মেরে সে অরুণকে ব্যতিব্যস্ত করল। আর অরুণের সার্ভগুলো গুড়িয়ে ভলিগুলোকে ঘুষিয়ে আঘাতের পর আঘাত হেনে গেল যতক্ষণ না 11-9 অরুণ পরাজয় মানতে বাধ্য হল। কোর্ট থেকে বেরিয়ে এসে মিনু চেয়ারে বসল। কথা বলার, জল খাওয়ার, এমনকি হাসার মতো ক্ষমতাও তার নেই। মুখটা ফ্যাকাশে,
চোখ বসা, বয়স যেন 10 বছর বেড়ে গেছে। সহদেব জলের বোতল হাতে দিয়ে বললেন, এখন চুপ করে বসে থাকো। সৈদুলের কাঁধে হাত রেখে 56 গেম খেলা শ্রান্ত দেহটাকে টানতে টানতে প্রাক্তন রাজ্য জুনিয়র চ্যাম্পিয়ন হেঁটে চলে গেল ড্রেসিং রুমে। তপতি আঁচল দিয়ে মিনুর মুখ মুছিয়ে দিতে দিতে বললেন, কষ্ট হচ্ছে? মিনু মাথা নাড়ল, মায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মা, আমি জিতেছি। তার মুখে পাতলা একটা হাসি ভেসে উঠল। মা, তুমি খুশি? তপতি বুকে টেনে নিলেন ছেলের মুখ, চুম্বন করলেন ছেলের মাথা এবং আশীর্বাদ জানালেন চোখের জল দিয়ে। বিজয়ী ট্রফি মিনু নিল ভাস্কর মুখার্জির হাত থেকে। ট্রফি দেওয়ার পর তিনি মৃদু স্বরে বললেন, সামনের মাসে জুনিয়র ন্যাশনাল ব্যাঙ্গালোরে, জিতে আসতে পারবে তো? চেষ্টা করব। খবরের কাগজের ফটোগ্রাফারদের ফ্ল্যাশ বাল্ব মুহুর্মুহু ঝলসালো। বহু অপরিচিত লোক মিনুর পিঠ চাপড়ে বলে গেলেন, দারুণ খেলেছ। দাদা ট্রফিটা বুকে জড়িয়ে ধরে চিনু তার মাকে বলল, এবার কি স্কুলে নিয়ে গিয়ে দেখাতে পারি? না, কারো দেখার ইচ্ছে হলে আমাদের বাড়িতে এসে দেখে যাবে। তন্ময় একবার বললেন, রাজেন এই সময় দেশের বাইরে থাকলে খুব খুশি হতো। 4 মাসের জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে রাজেনকে স্কটল্যান্ডের ডান্ডিতে পাঠিয়েছে এমজিটিএম। শুভা, ব্রজেনবাবু ও তার স্ত্রী এখন রয়েছেন বাংলোয়। কাল বাংলা ইংরেজি সবকটা কাগজ কিনতে হবে, রাজেন এলে দেখাবো। আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে নিয়ে যোগ করলেন, 2টো করে কিনতে হবে। সরি সৈদুল। সহদেব হাত ধরে বললেন, কংগ্রাচুলেশনস দেবুদা, আমি কিন্তু খুশি হয়েছি মৃন্ময় জেতায়। ছেলেটা অনেক উঠবে। খেটেছে তাই উঠেছে, আরো খাটলে নিশ্চয়ই উঠবে। আমিও কোচিং করি দেবুদা, ওর খাটনির পেছনে আর একজনকেও যে খাটতে হয়েছে সেটা বুঝতে পারি। তুমি ভাগ্যবান, তাই এমন ছেলে পেয়েছ, আমি 20 বছরেও পেলাম না। পরদিন বহু লোক এলেন অভিনন্দন জানাতে। কাপটা রাখা হয়েছে বসার ঘরের টেবিলে। সকালেই এসেছিলেন সুভাষ আর বরুণা সেন। তারা ছোট্ট একটা পোর্সেলিন টব হাতে করে আনলেন, তাতে একটা পাতা বাহার গাছ। গাছটায় কচু পাতার মতো পাতা, তাতে অজস্র সিঁদুরে টিপ। মিনুর হাতে দিয়ে সুভাষ বললেন, তোমার জন্য আমার ভালোবাসা এই গাছটার সঙ্গে বাড়বে। মিনু প্রণাম করল। এলেন রাজেনের বাবা ব্রজেনবাবু, বগলে দাবার বোর্ড আর খুঁটির বাক্স। তপতিকে বললেন, বৌমা, তুমি আমার পার্টনারকে কেড়ে নিয়ে গেছলে, তারপর থেকে আমি আর দাবা খেলি না। এগুলো মিনুকে দিয়ে যাচ্ছি, কবে সরে যাই তার ঠিক নেই। টেনিস থেকে রিটায়ার করার পর এই বোর্ড পেতে মিনু খেলবে আর আমাকে মনে করবে। মিনুকে বুকে জড়িয়ে বিশাল দেহি বৃদ্ধ মানুষটি বললেন, সেই ছোট্ট মিনু আজ কত বড়টি হয়ে গেছে। চিনু ফিসফিস করে মাকে বলল, আজকে আমরা স্কুলে যাব? যাওয়ার সময় তো পার হয়ে গেছে, কটা বাজে দেখেছিস? স্যার বলেছেন 2 দিন ওয়ার্কআউট বন্ধ থাকবে, উনি বুধবার থেকে আসবেন। আমরাও কি তাহলে বুধবার থেকে স্কুলে যাব? না, কালই যাবে। এই কদিন কেউ বই নিয়ে বসনি। তপতি মনে রেখেছেন হেডমাস্টারকে দেওয়া প্রতিশ্রুতি। কান্তি এলো শালপাতার ঠোয়া ভর্তি গুজিয়া নিয়ে, সেটা মিনুর হাতে দিয়ে বলল, খেও, একদিন 2টো মিষ্টি খেলে মা কিছু বলবে না। কান্তি তপতির দিকে তাকিয়ে সম্মতি দিতে মিনতি করল চাহনি দিয়ে। তপতি হেসে বললেন, খাও। অত ওইটুকু ছেলে খাবে? তন্ময় ঠোঁয়াটা মিনুর হাত থেকে ছোঁ মেরে তুলে নিলেন। তুমি অফিস যাবে না? চান করে খেতে বসো, কটা বাজে দেখেছ? তপতির স্বরে কিছু একটা ছিল
যে জন্য তন্ময় ঠোঁয়াটা মিনুর হাতে ফিরিয়ে দিয়ে বললেন, তাই তো, এখন তো ভাত খেতে হবে। 12টা নাগাদ হৈ হৈ করে জনা দশেক ছেলে হাজির হলো। মিনুর ক্লাসের বন্ধু। কি ব্যাপার মৃন্ময়, আজ স্কুলে যাসনি কেন? আজ 3rd পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে গেছে তোর জন্য। আনন্দ আর লজ্জায় আপ্লুত মিনু শুধু বলল, আচ্ছা, নোটিশে কি লিখেছে জানিস? গর্বের সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের স্কুলের ছাত্র। থাক থাক, আর বলতে হবে না। মিনু থামিয়ে দিল। কেন বলতে হবে না? চিনু প্রতিবাদ করল। কি সব কথা শুনতে হয়েছে ভুলে গেছিস? বন্ধুদের প্রত্যেকে ট্রফিটা হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ট্রফির গায়ে লেখা কথাগুলো পড়ল। সারা বাড়ি ভরে গেল খুশির কল কল উচ্ছ্বাসে। কান্তির গুজিয়াগুলোর সদ্ব্যবহার করলেন তপতি, প্রত্যেকের হাতে একটা করে তুলে দিয়ে। রাত্রে শোবার আগে ছেলেরা দুধ খায়। তপতি 2টো গ্লাস হাতে নিয়ে ছেলেদের ঘরে ঢুকতে গিয়ে ভেতর থেকে আসা চাপা স্বরের কথা শুনতে পেয়ে থমকে দাঁড়ালেন। না না, অনেক টাকা, এখন বলতে হবে না। মোটরে স্কুলে যেতে ভালো লাগে, লজ্জা করে না? 2টো সাইকেলের কত আর দাম হবে? যতই হোক, বাবার কষ্ট হবে, মারো। গলা খাকারি দিয়ে তপতি ঘরে ঢুকলেন। অনেকেই তো উপহার দিল, আমি কিছু দেব না? ওরা অবাক হলো, মুখ চাওয়াচাই করল। আমি তো ভাবছি মিনু তো বড় হয়েছে, এবার দেখে শুনে সাইকেল চালাতে পারবে। মা, আমিও বড় হয়েছি। চিনু তড়াক করে দাঁড়িয়ে উঠল। হয়েছিস নাকি? তপতি গম্ভীর হলেন। মিনু, ওর পাশে দাঁড়াতো। মিনু দাঁড়ালো চিনুর পাশে। পলকের জন্য তপতি চোখ নিচে নামালেন। চিনু, গোড়ালি নামা। ধীরে ধীরে চিনুর উচ্চতা হ্রাস পেল। পরদিন সকালে তন্ময় গাড়ি বার করলেন। তপতিও উঠলেন। বাবাকে স্টিয়ারিংয়ে বসতে দেখে ওরা অবাক। গম্ভীর মুখে তন্ময় বললেন, একটা জরুরি দরকার, আমাদের কলকাতায় যেতে হবে। 2 ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে ওরা চলে গেলেন কলকাতায়। স্কুল ছুটির পর ছেলেদের গাড়ি করে আনলেন তপতি। তিনি গাড়ি গ্যারেজ করতে করতে শুনলেন 2 ভাইয়ের উল্লাসিত চিৎকার। বাড়িতে ঢুকছেন যখন ছুটে বেরিয়ে এলো 2 ভাই। মিনু 2 হাতে মায়ের হাঁটু জড়িয়ে মেঝে থেকে 2 ফুট ওপরে তাকে তুলে বন বন পাক দিতে লাগলো। ঘুরে ঘুরে 2 হাত তুলে নাচছে চিনু। ওরে ছাড় ছাড়, আমার পায়ে ব্যথা, মাথা ঘুরছে। আমাদের ট্রফি মা, আমাদের ট্রফি। চিনু সুর করে গেয়ে চলেছে, হিপ হিপ হুররে, মা আমাদের ট্রফি, আমরা বড় হয়েছি, মাকে ট্রফি পেয়েছি। মা কখনো ট্রফি হয় নাকি? তপতি 2 হাতে মাথা টিপে ধরে বড় বড় চোখে বললেন, হয়, আমাদের মা হয়। মিনু বলল, আমাদের কাছে তুমি আমাদের ট্রফি। চিনু যোগ করল, এর থেকে সেরা ট্রফি আর কিছু নেই। তোরা ট্রফি পেলি, আর আমার ট্রফি তাহলে কোথায়? 2 ভাই মুখ চাওয়াচাই করল। তপতি হাসতে হাসতে বললেন, একটা নয়, আমার 2টো ট্রফি। 2 হাতে তিনি 2 ছেলেকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, মিনু এরপর ভারতের জুনিয়র চ্যাম্পিয়ন হবে, তারপর হবে সিনিয়র চ্যাম্পিয়ন, তারপর উইম্বলডন, আমেরিকা, অস্ট্রেলিয়া। লোকে আঙুল দিয়ে দেখিয়ে আমাকে বলবে, ওই যে মৃন্ময়ের মা। চিন্ময়ের মা বলবে না? চিনু ভারী গলায় অভিমানী স্বরে বলল, বলবে। দাদার পরে পরেই চ্যাম্পিয়ন হয়ে উঠে আসবে ভাই। আমরা তো এত বছর সেই স্বপ্নই দেখছি রে। তপতির চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ল। ভেতর থেকে তখন বেলার গজগজানি শোনা গেল, খাবার ঘরে 2টো রাখা চলবে না, তাহলে কিন্তু 4টে চাকাই ফুটো করে দেব। শুনছিলেন মতি নন্দীর লেখা মিনু চিনু ট্রফি,
কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।